দেখো, কমপ্লিটিং সেন্টেন্সটা এখানে ম্যাক্সিমাম রুল আমরা রাইট ফর্ম অর ভার্বের শিটটাতে করে ফেলছি, ঠিক আছে। এখন কমপ্লিটিং সেন্টেন্সের এখানে যে রুলগুলো আমরা ইনক্লুড করছি, এগুলো রাইট ফর্ম অর ভার্বের শিটেও ছিল, কিন্তু এখানে আমরা ওইখানে যে ব্যাপারটাতে ফোকাস করতাম, যে ডাবলা, যেমন এখানে দেখো এই রোলটাতে ডাব্লিউএস আমরা জাস্ট পড়তাম যে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে তাহলে তার সামনে যেই নাউন বা প্রোনাউন থাকে সেই অনুযায়ী পরের ভার্বটা বসে, তখন শুধু আমরা ওখানে নাউন আর পেছনের ভার্ব অ্যাডভার্ব মানে এগুলোতে ফোকাস করতাম, ঠিক আছে। কিন্তু এখন আমাদের পুরো স্ট্রাকচারটা যে কনসেন্ট্রেট করতে হবে, ঠিক আছে। এজন্য সব থেকে ভালো উপায় কি, এক্সাম্পল গুলাকে, রুলের সাথে যে এক্সাম্পল গুলা আছে সেগুলাকে মুখস্থ করা, ঠিক আছে। তাহলে যখনই তোমার ওই স্ট্রাকচারটা আসবে, ধরো ডাব্লিউএস কোশ্চেন আসলো, তখনই তুমি দেখবা যে ওই এক্সাম্পলটা তুমি কি করছো রুলের সাথে, ওইটা যে মেমোরাইজ করছো, তুমি মুখস্থ করছো, ওইটার সাথে জাস্ট ওইখান থেকে স্ট্রাকচারটা ফাইন্ড আউট করে ওইটার মতো করে লিখে দিলেই হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। কমপ্লিটিং সেন্টেন্স কি, পরীক্ষায় কেমন কোশ্চেন গুলা থাকবে দেখতে একটু দেখাই নিচে। পরীক্ষায় এরকম থাকবে যে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ফ্রেজ অ্যান্ড ক্লজ, ঠিক আছে। তারপরে এরকম করে দেওয়া থাকবে, যেমন বলছে কি, হাসান ইজ আ এইচএসসি ক্যান্ডিডেট, অ্যাজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট হি শুড রিড প্রপারলি সো দ্যাট, এই যে দেখো সো দ্যাট আসছে, কি সো দ্যাট আসছে, এখন এই পাশে কিছু তোমাকে বসাতে হবে। সো আই নো দ্য রুল, সো দ্যাট এর পর হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, এগুলা সাবজেক্ট প্লাস মে, মাইট এগুলা বসাতে হয়। যেমন এখানে কি, তাহলে এই দিকে তোমাকে কিছু একটা লিখতে হবে, ঠিক আছে। এখন ওইটা লেখার সময় তোমাকে জানতে হবে, যেমন সো দ্যাট থাকলে কিভাবে লিখতে হয় সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। সো আই হোপ ক্লিয়ার কিভাবে পরীক্ষায় আসবে। এখন পরীক্ষায় তোমরা কি পুরো বাক্যটা লিখবা? না, প্রয়োজন নাই। পরীক্ষায় যেটুকু উত্তর, ওই উত্তর অংশটুকুকে আন্ডারলাইন করতে হবে, পুরো বাক্যটা লেখার প্রয়োজন নাই। অর্থাৎ ফুল স্টপের পরে, যেমন এই জায়গাটাতে হাসান ইজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট, তাহলে এই সাপোর্টিং বাক্যটা এইদিকে শেষ। তাহলে বাকি বা পরের বাক্যটা কোথা থেকে শুরু, অ্যাজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট এখান থেকে শুরু, এবং এই পর্যন্ত এই যে অ্যাজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট, এখানে অ্যাকচুয়ালি এটা ফুল স্টপ না, এটা একটা কমা হবে। অ্যাজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট হি শুড রিড প্রপারলি সো দ্যাট, তাহলে আমাকে এইখান থেকে শুরু করতে হবে লেখা। লেখা শুরু করে এই সো দ্যাট এর পরে আমি আনসারটা লিখবো, লেখার পরে এই পুরো বাক্যটা আমি লিখতেছি, কিন্তু আমার যেটুকু আনসার আমি লিখলাম, অর্থাৎ এই যে গ্যাপের পরে এইটুকুকে শুধুমাত্র আমার হাইলাইট করতে হবে। ফর এক্সাম্পল দেখো, আমি যদি বলি, যেমন মাই ব্রাদার উইল কাম টু বাংলাদেশ ফ্রম ইতালি টুমরো, আগামীকাল আমার ভাই ইতালি থেকে আসবে। সো আই হ্যাভ টু গো টু এয়ারপোর্ট উইথ আ ভিউ টু, আমাকে তাহলে কি করতে হবে, এটার উত্তরটা আমাকে কিভাবে লিখবো, আমি অ্যান্সার অ্যান্সার লিখবো। ফর এক্সাম্পল ধরো এটা আমি আনসার করতেছি, পরীক্ষায় বারবার আনসার লেখার প্রয়োজন নাই। তো পরীক্ষা আমাকে কি করতে হবে, পরীক্ষা আমি আগে এটা বাক্যটার এই অংশটা পুরোটাই তুলবো, মাই ব্রাদার, সরি ওইটা না, যে সো আই হ্যাভ টু, এই অংশটা আগে লিখবো। সো আই হ্যাভ টু গো টু এয়ারপোর্ট উইথ আ ভিউ টু, এইটুকু পুরোটাই লিখবো। লেখার পরে এই দিকে আমি কি লিখবো, আমরা জানি উইথ আ ভিউ টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়, উইথ আ ভিউ টু রিসিভিং, RECICEI, VANG, রিসিভিং হিম ফ্রম দ্য এয়ারপোর্ট। So I have to go to with a view. I have to go to airport with a view to receiving him from the airport. From the airport এখানে তার প্রয়োজন নেই, with a view to receiving দিলেই হবে, receiving him। কেন, কারণ সামনে অলরেডি এয়ারপোর্ট লেখাই আছে। ওকে, সো এটুকু লিখে কি করতে হবে, আমার এইটার পিছনে এটার নিচে আন্ডারলাইন করতে হবে, এই যে এইটুকু লেখা, এইটুকু লেখার নিচে আন্ডারলাইন করতে হবে। এখানে আমি দেখাতে পারছি না আন্ডারলাইন কিভাবে করে। সো তোমাদের খাতায় তোমরা এটার নিচে আন্ডারলাইন করবা। তাহলে কি করবা, সো আই হ্যাভ টু গো টু এয়ারপোর্ট উইথ আ ভিউ টু, এটুকু পুরোটা লিখতে হবে। লেখার পরে এই অংশটুকুও লিখতে হবে, লিখে যে উত্তরটা আমরা নিজে লিখলাম এটুকুতে দেওয়াই ছিল, বাট যে উত্তরটা আমরা নিজে লিখলাম ওইটুকুর নিচে শুধু আন্ডারলাইন করতে হবে। বাট আলটিমেটলি তোমাকে ফুল স্টপের পরে এই বাক্যটা যেটার সাথে আমরা উত্তরটা করতেছি সেই বাক্যটা পুরোটাই লিখতে হবে। ওকে, শুধুমাত্র এই টপিকটাকেই নিচে আন্ডারলাইন করতে হবে, কমপ্লিটিং সেন্টেন্স, বাকি কোনো কিছু লিখতে গেলে আন্ডারলাইন করতে হবে না। তোমরা যখন রাইট ফর্ম ভাবে উত্তর লিখবা, সেটার জন্য আন্ডারলাইন করতে হবে না, শুধুমাত্র এই কমপ্লিটিং সেন্টেন্স আন্ডারলাইন করতে হবে। ওকে, সো লেটস বিগিন।
বলছে কমপ্লিটিং সেন্টেন্স ক্যান বি কমপ্লিটেড উইথ দিস থ্রি বেসিক কম্পোনেন্টস। কম্পোনেন্টস মানে কি? উপাদান। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স কে কমপ্লিট করা যায় তিন ধরনের জিনিসপত্র দিয়ে। কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে ওয়ার্ডস। এমন হতে পারে যে তুমি জাস্ট একটা ওয়ার্ড ওখানে বসালে উত্তরটা মিলে গেল। অথবা একটা ফ্রেজ। ফ্রেজ কি? we know that a phrase is a group of verb which doesn't contain any a phrase is a group of word which doesn't contain any verb। ভার্ব অর্থাৎ ফ্রেজ হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো ভার্ব থাকবে না। থাকবে কিন্তু ভার্ব। একগুচ্ছ শব্দে কোনো ভার্ব না থাকলে সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ ক্লজ কি? ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড বাট যেখানে অ্যাটলিস্ট একটা কি থাকবে? অ্যাটলিস্ট ওয়ান ভার্ব। একটা ভার্ব থাকবে, এটা হচ্ছে ক্লজ। ওকে, এখন দেখো দে চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য মিনিং অ্যান্ড দ্য কনটেক্সট। অর্থ এবং ঘটনা অনুযায়ী ওই মিনিংটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বাক্যটাকে চেঞ্জ করতে হবে। যেমন দেখো প্রথম রুলটা, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন গুলো কি কি? আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। রিলেটিভ প্রোনাউনের রুল আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুলে পড়ছি, যে রিলেটিভ প্রোনাউন মানে রিলেটিভ মানে আত্মীয়, কাছের মানুষজন, মানে কাছের যে রিলেটিভ প্রোনাউন কি করে তার আগের নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব বসায়, ঠিক আছে? আর ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরের ভার্ব চেঞ্জ হয়, ঠিক আছে? উই ওয়ান্ট ফোকাস দিস থিংস। এখন শুধু এইখানে দেখো, যেমন কি ইট ইজ হাই, ইট ইজ আই হু ড্যাশ। এখন এখানে উত্তর দেওয়া আছে কি ইট ইজ আই হু অ্যাম গোয়িং অ্যাব্রোড। এটা আমি যে বিদেশে যাচ্ছে, যে বিদেশে যাচ্ছে। আমরা কি দিতে পারি? ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল, হু অ্যাম রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। এই ভুলের জন্য আমিই দায়ী। তাহলে তুমি তখন এরকম করেও দিতে পারো, কারণ এগুলাতে কিন্তু প্যাসেজ আকারে আসবে না, ঠিক আছে? তো তোমার তোমার ইচ্ছা মতো মিনিংটা তুমি বানাতে পারো, বাট দ্যাট সেন্টেন্স শুড গিভ আ কমপ্লিট সেন্স। একটা কমপ্লিট সেন্স দিতে হবে, ঠিক আছে? এখন এখানে আর কি হতে পারে? ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দ্য মিস্টেক, এটাও হতে পারে। অথবা এই যে হু এর পর আমি এম দিলাম কেন? কারণ হু এর সামনে কি আছে? আই আছে, আর আই এর পরে এম বসে। আর আমরা জানি রিলেটিভ প্রোনাউনের সামনে নাউন প্রোনাউন অনুযায়ী পরের কি বসে? ভার্ব ভার্ব বসে। বসে। এই জন্য এখানে এম হবে, হু এম রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। ওকে, নেক্সট যেটা আমি কিভাবে তোমাদের পড়াটা নিব, এই যে দেখো আমি রেডি করে রাখছি এখানে। ওই এই যে এক্সাম্পল গুলো ওইখানে যেগুলো দেখলা, ওই সবগুলো এখানে আছে। এইখানে কয়টা আছে? 34। এই 34টা তোমাকে মুখস্থ রাখতে হবে। পরের দিন আমি জিজ্ঞেস করব যে প্রোভাইডেড দ্যাট এর এক্সাম্পলটা বলো। কি দেওয়া আছে? প্রোভাইডেড দ্যাট। দেখো আমি হাইলাইট করে রাখছি, এই যে প্রোভাইডেড দ্যাট দিয়ে যে এক্সাম্পলটা আছে, শি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট শি ওয়ার্ক হার্ড। এটা তোমাকে মুখস্থ বলতে হবে, বুঝা গেছে? এমনিই ধরবো পরের দিন। এই জন্য এখান থেকে গিয়েই পড়াশোনা শুরু করতে হবে। 34টা খুব বড় ডিল না। তুমি যদি প্রথমে 1 ঘন্টা পুরোটাই পড়ো, তারপরে যদি একটু লেখো, কাল আবার যদি রাত্রেবেলা একটু পড়ার পর কালকে সকালে আসার সময় আরেকবার রিভিজ দিয়ে আসা, হয়ে যাবে। আর তাছাড়া এগুলার অলরেডি তোমরা মনে করো তোমাদের এত স্ট্রাকচার মনে রাখতে হবে না, কারণ ভার্বের ব্যাপারটা তোমাদের অলরেডি জানা, ঠিক আছে? এরপর দেখো সো দ্যাট ইন অর্ডার দ্যাট। সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর অর্থ কি? সো দ্যাট মানে হচ্ছে যাতে, সো দ্যাট মানে যাতে যাতে, ইন অর্ডার মানে কোনো কিছুর উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে। যেমন দেখো দ্য ওয়ার্কার ওয়ার্কস হার্ড। ওয়ার্কার্স মানে যারা শ্রমিকরা আছে তারা কঠোর পরিশ্রম করে। কেন? যাতে, সো দ্যাট যাতে, যেন, যাতের অথবা যেন, যেন তারা কি করতে পারে? বেশি বেশি ইনকাম করতে পারে, অথবা হচ্ছে একটা সুখী জীবনযাপন করতে পারে, ঠিক আছে? তাহলে এরকম হবে সো দ্যাট দে মে ক্যান, দে মে অথবা ক্যান, মে অথবা ক্যান আর্ন আ ডিসেন্ট স্যালারি, তারা যেন they একটা, can lead a happy life. হ্যাঁ দে ক্যান লিড আ হ্যাপি লাইফ। এখন মনে রাখতে হবে কি কি জিনিস, যে সো দ্যাট থাকলে এরপর অবশ্যই মে অথবা মাইট বসাতে হবে। এই যে শুধু মে এবং মাইট না, একটা সাবজেক্ট প্লাস মে অথবা মাইট। আর মে এবং মাইট থাকলে পরে কি ভাব বসে সেটা তোমরা জানোই। কারণ এগুলা কি অক্সিলারি ইয়া মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর ভার্বের Happy best form. বেস ফর্ম হয়। ওকে, সো তোমাদেরকে যে জায়গাটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে সো দ্যাট থাকলে, সো দ্যাট থাকলে একটা সাবজেক্ট প্লাস মে, এইটুকু জায়গায় ফোকাস করতে হবে, সাবজেক্ট প্লাস মে। মনে রাখার ট্রিক কি? ওই যে বললাম মুখস্থ করতে হবে এক্সাম্পলটা। তাহলে পর যখনই তুমি যখন সলভ করতে যাবে এই ধরনের একটা বাক্য যেখানে সো দ্যাট দিয়ে গ্যাপ আছে, তখন মনে করবা যে ওইখানে রুলটা কি ছিল, যে ওইখানে রুল, ওইখানে এক্সাম্পলটা এরকম ছিল যে দ্য ওয়ার্কার্স ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান আর্ন আ গুড স্যালারি। তাহলে ওইখানে কি ছিল? দে প্লাস আর্ন, তার মানে সাবজেক্ট প্লাস ভার্বের, সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে নিয়ে একটা আমার স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। ওকে, ইন দিস ওয়ে। কিন্তু ভাই আর একটা প্রশ্ন, মেয়ে কার সাথে বসে মাইট কার সাথে বসে? যে কারোর সাথেই বসে। দুটাই যে কারোর হ্যাঁ, সাথে যে কোনো বসে। মে অথবা ক্যান যে কোনো সময় তুমি বসাতে পারো। বুঝতে পারছো? মে হচ্ছে কি একটু ফর্মাল হয়ে যায়, কি হয়? ফর্মাল। যেখানে মনে করো নম্রতা ভদ্রতার কিছু ব্যাপার আছে, ক্যান সবখানে বসাতে পারবা, ঠিক আছে? এই যে আমরা বলি না মে আই কামিং স্যার, ওটা আমরা ক্যান আই কামিং স্যারও বলতে পারি, বাট মেয়েটা কি হয়? ফর্মাল। এটা হচ্ছে একটা ব্যাপার যে টিচারের কাছে তুমি যখন পারমিশন নিচ্ছ একটু ফর্মালি নাও, দ্যাটস ওয়াই তুমি বলো মে আই
coming sir, but can I coming sir also write? Okay. আপনি আর তুমির মধ্যে পার্থক্য কি? আপনিটা আমরা একটু সম্মান করে বলি, তাই না? কিন্তু ইংরেজিতে কি আপনির ইংরেজি আছে? না। ইউতে ইউ এর, ঠিক আছে না? দেখো এখন নেক্সট, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো এর মানে কি জানো? আমরা জানি, এটা অলরেডি পড়ছি। অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে এরপর ওয়্যার হয়, কি হয়? ওয়ার হয়। ওয়াই, সাবজেক্ট প্লাস ওয়্যার। সাবজেক্ট প্লাস ওয়ার। এখন দেখো তাহলে এইখানে বলছে কি, দেখো স্ট্রাকচার কি বলে। বলছে অ্যাজ ইফ অ্যাজ দো এর সামনে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ভাইয়া এদিকে একটু দেখো, কখন ঘুমাইছিলা কালকে? তাড়াতাড়ি তো ঘুমাইছি। তো তারপরেও কেন এখন ঘুমাও? না, আমি তো শুরুই তাড়াতাড়ি করি নাই বলতে এখনো। এই তো কটা- তোমরা চারটা- আসার পর এখন মনে হচ্ছে তোমাদেরকে নিয়ে আমাকে আগে দৌড়াইতে হবে 10 মিনিট। হ্যাঁ, তারপরে চারটার দিকে হবে বেশিটা। আগে ঘুমাবে, এত বেশি চীনে কিছু সময় কিছু কোম্পানি আছে, ঠিক আছে, ওখানে ওয়ার্কারদেরকে এসে আগে 1 ঘন্টা ওয়ার্কআউট করতে হবে, নিয়ম। এসে আগে 1 ঘন্টা তোমাকে ওখানে ব্যায়াম করতে হবে, তারপর শুরু করতে হবে কাজ। এই জন্য ওরা আর্লি আর্লি শুরুও করে। ধরো যেখানে 8টায় অন্যান্য কোম্পানি শুরু করে, ওরা 7টায় করে। বিশেষ করে দেখা যায় যে কোম্পানি গুলাতে এক্স আর্মি অফিসাররা চালায়, যেগুলা তারা হচ্ছে এই কাজগুলো করে। ট্রেন ফোনে নেট হার প্রোটেক্টর নামে একটা সিরিজ দেখছিলাম আমি, হার প্রোটেক্টর, এখন পাওয়া যায় না, ইউটিউব থেকে সেটাকে সরিয়ে ফেলা হয়েছে, ঠিক আছে। চাইনিজ তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হার প্রোটেক্টর একটা, ওখানে ওখানে এটা ভালো একটা ইয়ে ছিল, আমার ভালো লাগছিল অবশ্য। এখন দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, বলছে অ্যাজ ইফ অ্যাজ দো এর সামনে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। জাস্ট একটা জিনিস মনে রাখবে, অ্যাজ ইফ অ্যাজ দো এর পর অলওয়েজ ভার্বের পাস্ট ফর্ম হয়, অলওয়েজ ভার্বের পাস্ট ফর্ম হয়। কিন্তু যদি দেখো সামনে পাস্ট ফর্ম অলরেডি আছে, তাহলে পিছনে পারফেক্ট। আমরা তো জানি একদিকে পাস্ট থাকলে আরেক দিকে কি হয়? Past পারফেক্ট হয়। perfect। এই পাস্ট ইনডিফিনিটের সাথে পারফেক্টের একটা রিলেশন অনেক জায়গায় খুঁজে পাওয়া যায়, তাই না? বিফোর এর ক্ষেত্রে খুঁজে পাওয়া যায়, আরো বেশ কয়েক জায়গায়। তারপর তোর ন্যারেশনের ক্ষেত্রে খুঁজে পাওয়া যায়। একদিকে ইনডিফিনিট থাকলে আরেক দিকে পারফেক্ট। ওকে, এক্সাম্পল দেখি। শি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলতেছে, শি ওয়্যার ম্যাড। এই না, দরকার নেই, শি ওয়্যার ম্যাড, যেন সে পাগল হয়ে গেছে। শি স্পিক্স অ্যাজ ইফ শি ওয়্যার ম্যাড। তাহলে এই দিকে দেখো, এদিকে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আর এদিকে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, কিন্তু মাঝখানে সাবজেক্ট কিন্তু থাকতে হবে। আর অ্যাজ ইফ দিয়ে ডিরেক্টলি ওয়্যার বসানো যাবে? অড শোনায়, ঠিক আছে। নেক্সট, সো যদি থাকে, জাস্ট সো, কি সো, So, এই যে যেমন আই এম সো টায়ার্ড, আমি খুবই দুঃখিত। ক্লান্ত। কেন? এই যে দেখো, এখন রুলটা হচ্ছে সো ডট ডট দ্যাট এর রুল এটা। সো আর সো থাকলে আর কি দ্যাট বসাতে হয় পরে, বুঝতে পারছো? সো এর পরে যদি একটা ভার্ব থাকে, বা সো এর পরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, পরে কি করতে হবে? একটা দ্যাট বসাতে হবে, ঠিক আছে। আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট স্ট্যান্ড আপ। তাহলে দেখো স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, যেমন এখানে টায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সোটা হচ্ছে সো, এই যে ওয়ার্ডটা বলছে। সো এর পর যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে পরে কিভাবে লিখতে হবে? সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট। আর ক্যান নট অথবা কুড নট এর পর ভার্বের বেস ফর্ম বসে, তুমি জানো এগুলা, ঠিক মনে আছে। রাখতে পারবো। হ্যাঁ, তো ফোকাস তোমার কোথায় করতে হবে? সো এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে দ্যাট এর পরে একটা সাবজেক্ট অবশ্যই বসাইতে হবে, ঠিক আছে। ভালো মনে রাখার জন্য রুলটাকে মেমোরাইজ করতে হবে। এক্সাম্পল কি, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট স্ট্যান্ড আপ, আমি এতটাই ক্লান্ত যে আমি দাঁড়াতে পারছি না, আমি দাঁড়াতে পারি না। আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট স্ট্যান্ড আপ, ঠিক আছে। আই এম সো উইক দ্যাট আই ক্যান নট ওয়াক, দ্যাট আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতেই পারি না। এই স্ট্রাকচার গুলো মনে রাখলে কি হবে? তুমি কথাও বলতে পারবা। তুমি যদি স্ট্রাকচার গুলা মিনিং এর সাথে ভালো ভালো করে পড়ো, তাহলে তুমি এগুলাতে বারবার পড়লে দেখবে অটোমেটিক তুমি কথা বলতে পারতেছো এগুলাকে ইউজ করে, ঠিক আছে। আমরা কি করি? আমরা এগুলা একসময় পড়ছি, পুরোপুরি এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন আর স্ট্রাকচার ফলো করি না, বলি হয়ে যায়, বলি হয়ে যায়। দেখো স্ট্রাকচার অটোমেটিক ফলো হয়ে গেছে, বলি হয়ে যাচ্ছে, কিন্তু এমনি তো হয় নাই, কারণ আমরা তো হচ্ছে আগে রুলস পড়া লাগছে। हम लोग पैदाइशी अंग्रेज नहीं है। এরপর দেখো, প্রোভাইডেড দ্যাট, আচ্ছা এই যে একটা বলি, এই যে প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট, এটি দেখে বাচ্চারা ভুল করে। অথচ প্রোভাইডিং দ্যাট এটার মানে হচ্ছে জাস্ট ইফ দিয়ে ওটাকে রিপ্লেস করতে পারবা। ইফ কোন সেন্টেন্স গুলোতে থাকে? কন্ডিশনাল। কন্ডিশনাল। তো এই প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং যেখানে পাবা, ওখানে কন্ডিশনাল এর মতো কাজ করবে। আমরা জানি 3 ধরনের কন্ডিশনাল আছে, 4 ধরনের অ্যাকচুয়ালি। কি কি কন্ডিশনাল গুলো? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড, থার্ড। জিরো কন্ডিশনাল গুলো, যেগুলো ইউনিভার্সাল সেন্টেন্স, লাইক ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো, ইফ ইউ হিট ওয়াটার, এটা ছিল কন্ডিশন, আর ওইদিকে ছিল কনসিকুয়েন্সেস বা রেজাল্ট। তাহলে দুইটাই ইনডিফিনিট, ঠিক আছে, দুইটাই ইনডিফিনিট।
এবার যদি আমি ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল কেমন কি, ইফ ইউ কাম আই উইল গো, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট, ওইদিকে ফিউচার ইনডিফিনিট। ইফ ইউ কাম এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, আর আই উইল গো এটা হচ্ছে ফিউচার ফিউচার ইনডিফিনিট। ওকে, সেকেন্ড কন্ডিশনাল কি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট, এক কন্ডিশনটা পাস্ট ইনডিফিনিট, আর এরপর এটাতে মাইট, হ্যাঁ কুড অথবা মাইট প্লাস ভি1, ইট কুড মাইট প্লাস ভি1, ভি1 বা ভি0, হ্যাঁ বা, ঠিক আছে। উড কুড মাইট মানে এগুলো কি কি এগুলা বলো তো, উড কুড মাইট মডেল, এরপর কি ভার্বের বেস ফর্ম হবে। ওকে, আর থার্ড কন্ডিশনাল কি বলে, একদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আরেকদিকে উড হ্যাভ, কুড হ্যাভ ভি3। ওকে, এই তো বাচ্চার মনে আছে। দেখো এখন তাহলে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট, এগুলো সব কোথায় ছিল বলো তো রুলগুলা, রাইট ফর্মের ভার্বের শিটটাতে। লাস্টে কন্ডিশন আছে। এরপর বলছে কি, আই উইল গেট টায়ার্ড, আমি কি হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আই উইল গেট ক্লান্ত, ক্লান্ত হয়ে যাব, আমি ক্লান্ত হয়ে যাব, ইফ আই ডোন্ট ইট রেগুলারলি, যদি আমি নিয়মিত না খাই। আই উইল গেট টায়ার্ড, এ বলতে পারতো আই উইল গেট সিক, আই উইল গেট সিক ইফ আই ডোন্ট ইট রেগুলারলি। আমি যদি এখানে দেখো, এখানে কনসিকুয়েন্সটাকে কিন্তু আগে দিছে, মানে রেজাল্টটাকে আগে দিছে, কন্ডিশনটা পরে, যদি আমি না খাই, যদি দেখো ইফটা কিন্তু মাঝে চলে গেছে, আমরা জানতাম কখনো কখনো ইফ সামনে থাকে, বাট এবার কিন্তু ইফ কোথায় চলে গেছে, শেষের দিকে গেছে। তো যেখানে থাকে না, আমরা জানি ইফ এর পরের যে বাক্যটা সেটা হয় কন্ডিশন, সেটা কন্ডিশনাল, আর সামনেরটা এই যে এটা এটা হচ্ছে রেজাল্ট। তাহলে সে যদি না খায় এটা তো কন্ডিশন, না খালেই তবে কি হবে, সে টায়ার্ড হয়ে যাবে। তো এখানে কি দেখতেছি আমরা, কি এদিকে দেখছি যে এদিকে ফিউচার ইনডিফিনিট, তাহলে এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে এটা ফার্স্ট কন্ডিশনাল না জিরো, না, ফার্স্ট ফার্স্ট কন্ডিশনাল। এরপরে দেখো দো অলদো, দো অলদো সবসময় আমরা ছোটবেলা থেকে যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করছি, দো হি ইজ ফর হি ইজ অনেস্ট করছি, হি ইজ অনেস্ট, দো হি ইজ ফর হি ইজ অনেস্ট, তাহলে দো থাকলে দুই দিকে পজিটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে। এখন দেখো কিন্তু মনে রাখতে হবে, দো এইখানে দো এর ক্ষেত্রে প্যারালালিজম ফলো হয়, দো অলদো এর ক্ষেত্রেও প্যারালালিজম ফলো হয়। প্যারালালিজম মানে কি, দুই দিকে সেন্টেন্স। যেমন দেখো ডো হি ওয়ার্ক হার্ড, তাহলে এইদিকে কি দেখো, এইদিকে ফার্স্ট ইনডিফিনিট, যদিও সে কঠোর পরিশ্রম করেছে, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি কুড নট সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে পারে না, ঠিক আছে। যদি সে কঠোর পরিশ্রম করেছিল, সে জীবনে সফল হতে পারে নাই। তাহলে দেখো এইদিকে কোন টেন্স, নাবিদ বলো, এদিকে দো হি ওয়ার্ক হার্ড, এই উইল নট সাকসিড, এইদিকে কোন টেন্স, এটা ভাইয়া হচ্ছে প্রেজেন্ট। কেমনে প্রেজেন্ট বলো তো, দো হি হার্ড, না ভাই এটা ফিউচার। আরে ওয়ার্ক আছে, ও ঘুমাচ্ছিল, ভালো করে চিন্তা করে বলো। ওয়ার্ক হার্ড, হ্যাঁ এখানে দেখো দো হি, ফিউচার। কেমনে বুঝলা আমাকে বলো। ভাইয়া দো হি ওয়ার্ক হার্ড, আরে আরে ওয়ার্ক ইডি দেখতে পারো না তুমি, ও হ্যাঁ, তাহলে কোন টেন্স এটা, এটা তো ভাই পারফেক্ট। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পারফেক্ট হলে হ্যাড হইতো, বুঝছো, মাথা পুরো পাগলাই গেছে। এরপর দেখো হি কুড নট সাকসিড ইন লাইফ, কুড নট কেন, এটা ভাইয়া তো ফার্স্ট ইনডিফিনিট। আমি যেটা বললাম যে দো যদি দেখো তাহলে সামনের বাক্যটাতেও যে টেন্স থাকবে, পরের বাক্যটাতেও সেই Same টেন্স tense থাকবে, থাকবে। ঘুমায়ও না, হ্যাঁ। তো খুব হলে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকলে তাহলে ঘুম ধরবে না, তুমি ঘুমায়ও না। এবার কি, এদিকে দেখো, তাহলে বুঝছো এই রুল। তাহলে দো মানে কি, যদিও, দো মানে যদিও, বাংলা মনে রাখবা, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি কুড নট সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে পারেনি, ঠিক আছে। যদিও সে প্রচুর ট্রাই করেছিল, কিন্তু মেয়েটা তাকে শেষ পর্যন্ত পাত্তা দেয়নি। এরকম সুন্দর সুন্দর এক্সাম্পল মনে রাখবা, তাহলে খুব মনে থাকবে, ঠিক আছে। এরপর দেখো, দ্য মিনিং অফ দিস টু ক্লজ ইজ অপোজিট, মিনিং, এখন দেখো এখানে দুই দিকে মিনিংটা অপোজিট কেন, দেখো এইদিকে নেগেটিভ মিনিং কিন্তু দো এর ক্ষেত্রে, আর এইদিকে কিন্তু পজিটিভ পজিটিভ মিনিং, আর এইদিকে নেগেটিভ মিনিং। এটা এখানে তোমাকে নোট করতে হবে যে কি দ্য মিনিং অফ দিস টু ক্লজ ইজ অপোজিট, ঠিক আছে। তার মানে এইদিকে যেটা থাকবে তুমি যখন বসাবা, এই যে দেখো পরীক্ষায় কিন্তু দো হি ওয়ার্কড হার্ড লেখা থাকবে, তারপর কমা দিয়ে একটা গ্যাপ থাকবে, ওই গ্যাপটাতে তোমাকে এটা লিখতে হবে, হি কুড নট সাকসিড ইন লাইফ। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে এখানে নেগেটিভ করতে হবে আমাকে পরের বাক্যটাতে, তোর ক্ষেত্রেই শুধু না এটা, হ্যাঁ দোর ক্ষেত্রে। এরপরেরটা দেখো, সিন্স অথবা এস যদি থাকে,
তাহলে বলছে কি ইন দিস কেস দ্য মিনিং অফ দ্য ক্লজ উইল নট বি কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি মানে অপোজিট হবে না। সিন্স অ্যাজ এর ক্ষেত্রে উত্তর মানে দুইটা ক্লসের অর্থটা কন্ট্রাডিক্টরি হবে না, অপোজিট হবে না। যেমন উপরেরটা অপোজিট ছিল না, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, সিন্স অ্যাজ এর ক্ষেত্রে সেটা হবে না। তাহলে সিন্স অ্যাজ যেখানে থাকবে দুই দিকেই মিনিংটা পজিটিভ, একদিকে পজিটিভ হলে আরেক দিকেও পজিটিভ মিনিংই থাকবে, ঠিক আছে, কোনো রকমের চেঞ্জ হবে না, কন্ট্রাডিক্টরি হবে না। যেমন কি অ্যাজ হি নোস ইংলিশ, যেহেতু সে ইংলিশ জানে, তাহলে একটা পজিটিভ বাক্য বলতে হবে। তাহলে আমরা বলতে পারি যে কি সে একটা ভালো জব পেতে পারে, অথবা হচ্ছে সে অ্যাব্রোড যেতে পারে, সে অন্য সে দেশের ভালো ইংলিশ লোকদের বলতে সাথে পারে। সে অন্য দেশের লোকদের সাথে কমিউনিকেশন করতে পারে। এই জন্য এখানে এক্সাম্পল দেখো কি, তোমাকে মনে রাখতে হবে যে একটা সাবজেক্ট বসাইতে হবে, তারপর মে অথবা মাইট, তারপর সেটা তুমি মিনিং এর সাথে টিউশন একটুকু লাগাও। যেমন কি অ্যাজ হি নোস ইংলিশ, যেহেতু সে ইংলিশ জানে, হি মে গেট আ গুড জব। দুই দিকে সেম টেন্স। এই যে মে, মে দিয়ে তো অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা তো যে টেন্সে মে হচ্ছে কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। সিন্স এর আরেকটা রুল ওখানে দেখো, একটা স্ট্রাকচার দিলে ভালো হইতো। বলো। ও স্ট্রাকচার, স্ট্রাকচার নিজে বানাবা কেমনে দেখো, এস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যেই ভার্ব এখানে বসাচ্ছ, ঠিক আছে, তুমি এইভাবে না। আচ্ছা সাবজেক্ট তো ক্রিয়েট করা যায়, দেখো করে দিচ্ছি, ব্যাপার না। এস প্লাস সাবজেক্ট, আরে এই পাশে নেই, হাতে পাচ্ছি না, এস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে। এস প্লাস সাবজেক্ট প্লাস যদি ভার্ব হয় তাহলে কি করতে হবে, কমার পরে এইদিকেও কি করতে হবে, কমা দিয়ে ওইদিকেও আমাকে কি করতে হবে, একটা সাবজেক্ট প্রথমে লাগাইতে হবে, তারপরে সেম ভার্ব। সেম ভার্ব মানে কি সেম টেন্স, সেম টেন্স প্লাস এক্সটেনশন, বুঝছো? তাহলে কি দেখো ওইটাই ফলো করছে না এখানে, দেখো এস প্লাস সাবজেক্ট প্লাস একটা ভার্ব, তারপরে এখানে কোনো কিছু লাগাইছে এক্সটেনশন, মানে এখানে একটা কি আছে, নাউন আছে, হোয়াট এভার এখানে থাকবে। তারপর এখানে তোমাকে কোন স্ট্রাকচার ফলো করে লিখতে হবে, প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে, তারপর ওই সেম টেন্স এদিকেও রাখতে হবে। কিন্তু এখানে মে অথবা মাইট ইউজ করছে, সেটা মিনিং এর সাথে, এটা রুলের মধ্যে পড়ে না। এরপর কি গেট আ গুড জব, এদিকে এক্সটেনশন, এটা বুঝতে পারছো? এক্সাম্পল মুখস্থ করতে হবে সিন্স এর আগের। এরপর দেখো কি, যে দেখো সিন্স এর ক্ষেত্রেও সিন্স এর আগের ক্লজটি যদি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, আমরা জানি মেইন ক্লজের পরের ভার্বটা সিম্পল পাস্ট টেন্সে হয়, এটা আমরা রুলে করছিলাম। সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডেফিনিট হয়, ঠিক আছে। ইট হ্যাজ 10 years since his father died, মনে পড়ে এক্সাম্পল মনে পড়ে? এই যে দেখো আমি এতগুলা রুল জানি, কিন্তু আসলে আমি রুল জানি না, আমি কি জানি, এক্সাম্পল জানি। আমার এক্সাম্পল মনে আছে যে সিন্স দিয়ে আমি কোন এক্সাম্পল পড়েছিলাম তোমাদেরকে, ইট হ্যাজ 10 years since his father died। তাহলে দেখো এইদিকে হ্যাজ 10 years প্রেজেন্ট ইনডিফিনিট, ওইদিকে ডাইড পাস্ট ইনডিফিনিট, বুঝা গেছে? এরপর দেখো সিন্সের আরেকটা রুল, এদিকে যদি সিম্পল পাস্ট টেন্স তাহলে ওইদিকে পারফেক্ট, জানি তো তাই না, একদিকে পাস্ট হলে আরেকদিকে পারফেক্ট। যেমন কি ইট ওয়াজ 10 years, 10 বছর হয়ে গিয়েছিল, সিন্স আই হ্যাড মেট ইউ, তোমার সাথে আমি সর্বশেষ যখন দেখা করি, ঠিক আছে, সর্বশেষ যখন দেখা করি ততদিনে কয় বছর হয়ে গেছে, 10 বছর। হয়ে গেছে। ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপর কি হয় বলো তো স্ট্রাকচার, এরপরে ভার্বের পাস্ট ফর্ম হয় ভাই। ইট ইজ হাই টাইম উই রিমুভড করাপশন, এক্সাম্পল ছিল, ইট ইজ হাই টাইম উই রিমুভড করাপশন। এটা কোথায় হয়, আমরা যখন প্যারাগ্রাফ লিখি তখন শেষের দিকে আমরা এটা দিয়ে একটা কনক্লুশন টানি, ঠিক আছে। প্রত্যেকটা প্যারাগ্রাফ যদি সেটা প্রবলেমেটিক প্যারাগ্রাফ হয়, লাইক তোমার ফুড অ্যাডাল্টারেশন যদি হয়, তারপরে হচ্ছে তোমার প্রাইস হাইক যদি হয়, সেটা যদি পলিউশন রিলেটেড হয়, তাহলে সবার শেষে গিয়ে আমরা একটা মুরব্বি টাইপের কথা বলি, ইট ইজ হাই টাইম উই রিমুভড দ্যাট উই সলভ দিস দ্যাট, এরকম কিছু একটা বলি, ঠিক আছে। হ্যাঁ পাস্ট ফর্ম, এটা জাস্ট মনে রাখতে হবে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের। এতদিন শুধু মনে রাখতে বলতাম পাস্ট ফর্ম, কারণ ওখানে তো রাইট ফর্ম ভাবে লেখাই থাকতো, বাট এখন সাবজেক্টটাও মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। উই চেঞ্জ আনলেস, আনলেস মানে কি, যদি না, যদি না, কি যদি না, যদি না। আনলেস ইউ অবে ইউর ইল্ডার্স, যদি না তুমি তোমার বড়দেরকে মানো, যদি না তুমি তোমার বড়দেরকে মানো, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, তুমি তোমার জীবনে সফল হতে পারবা না, ঠিক আছে। ইগোতে লাগে তাই না, ছোটদের ইগোতে লাগে বড়দেরকে মানা, কিন্তু অ্যাকচুয়ালি বড়দের সাথে একটা ভালো সম্পর্ক রাখা উচিত। দেখো আনলেস ইউ অবে ইউর ইল্ডার্স, যদি না তুমি বড়দের সাথে বড়দেরকে মান্য করো, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ,
এটা একটা গেলো, নিচেরটা দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল নট প্রসপার ইন লাইফ। দেখো আনলেস এর পরের দিকে এইদিকে কিন্তু আমরা নেগেটিভ ওয়ার্ড বসাচ্ছি, এবং দুই দিকে দেখো আনলেস এর ক্ষেত্রেও দুই দিকে সেম টেন্স হয়। এইদিকেও তুমি দেখতেছো আনলেস ইউ অবে ইউর ইল্ডার্স, এদিকেও দেখতেছো মেইন কথা হচ্ছে দুই দিকে প্রেজেন্ট টেন্স, এখানেও দুই দিকে প্রেজেন্ট টেন্স, আর এখানেও দুই দিকে প্রেজেন্ট টেন্স। বোঝা গেছে? ক্যান নটের পর সাকসিড কেন হলো? সাকসিড হইলো, সাকসিড হচ্ছে ক্যাচা, ক্যান নট এর সাকসিড ইটসেলফ ভার, সাকসিডটা ওটা বেস ফর্মেই আছে, সাকসেস শব্দটা তো নাও, আর সাকসিড হচ্ছে ভার। বুঝতে পারছো? সাকসেস শব্দটার ভার্ব হচ্ছে সাকসিড, কিন্তু সাকসিডের পাস্ট ফর্ম হচ্ছে সাকসিডেড, ডি ইডি যুক্ত হবে আবার শেষে। বুঝা গেছে? আই উইশ, আমরা জানি উইশ এর পর ওয়ার হয়। আই উইশ আই ওয়ার দ্য কিং, আই উইশ আই ওয়ার দ্য কিং। কিং, আই উইশ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। দরকার নেই, যে সমস্যা চলতেছে। বুঝতেছো কে কাকে কখন কোথা থেকে নামিয়ে দিচ্ছে? আপনি প্রাইম ইয়া হয়ে যান, প্রেসিডেন্ট। এখন দেখো আই উইশ আই ওয়ার আ কিং, আচ্ছা উইশ কখন ইউজ হয়? ফ্যান্টাসি যদি টাইপের জিনিসটা, যদি ফিকশন হচ্ছে কাজ হ্যাঁ করে। মহিলাদের ক্ষেত্রে মনে করো আই উইশ আই ওয়ার আ চাইল্ড এগেন, আমি যদি আবার ছোট ছোট হয়ে আমি ছোট পেলায় ফিরে যেতে পারতাম। কুইন, তারপরে এরকম হ্যাঁ না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা আই উইশ আই ওয়ার এ টিকটক সেলিব্রিটি। আই ওয়ার আ টিকটক সেলিব্রিটি, ভালো কথা বলছো। দেখো মেয়েরা সমস্যা না, কিন্তু ছেলেদেরও অনেক, যাদের হাইপোথ্যালামাসের সমস্যা আছে এরা অনেকেই টিকটক করে। দেখো হাইপোথ্যালামাস বুঝো, মনে করো যে যেটা মানুষের এই যে তোমার পার্সোনালিটিকে নিয়ন্ত্রণ করে, যেটা মানুষের মনে করো যে মানুষের যে উন্নত গুণাবলী গুলো আছে, আবেগ, তারপরে হচ্ছে বিবেক, এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের যে অঙ্গটা, সেটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। বুঝতে পারছো? আরো ডিটেলস আলোচনা করতে পারতাম, বাট আই ডোন্ট থিঙ্ক there is a this is the time actually. I wish I were a king. উড দ্যাট, দেখো উড দ্যাট, আই উইশ এবং উড দ্যাট একই জিনিস। উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ। এখন দেখো এই যে আই উইশ পড়ছে ঠিক আছে, বাট যখনই উড দ্যাট দেখে স্টুডেন্ট কয় এটা আবার কোন গাল পড়ছে, তখন সো দ্যাট দ্যাট অনুযায়ী মেরে দেয়। আমি অনেক সময় দেখছি স্টুডেন্ট এটা করে, কিন্তু না, মনে রাখবা আই উইশ অথবা উড দ্যাট একই জিনিস। উইশের ক্ষেত্রে যে স্ট্রাকচার, তোমার এটার অনেক সময় শুনে অড মনে হয় যে উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ, কিন্তু এটার অর্থ হচ্ছে সে যদি বেঁচে থাকতো, সে যদি বেঁচে থাকতো। এই উড দ্যাট মনে রাখবো, মনে করবো যে এটা কিছু নেই, হি ওয়ার অ্যালাইভ, সে যদি বেঁচে থাকতো। তো বুঝতে পারছো? এরপর দেখো বিফোর আফটার, এটার আমরা কয়টা রুল পড়ছিলাম টেন্স, ঠিক আছে না? ওই টেন্স মানে ইয়াতে যা পড়ছি এখানেও তাই। দেখো বিফোরে আমরা রুল পড়ছিলাম কি, দ্য প্যাশন হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। প্যাশন হ্যাড ডাইড, আমরা বলছি আমরা এটা পাস্ট, আমরা যখন টেন্স পড়ছি সেখানেও পড়ছিলাম যে পাস্টে যদি দুইটা ঘটনা ঘটে, যেটা আগে ঘটবে সেটা পারফেক্টে রাখতে হবে, আর যেটা পরে ঘটবে সেটাকে ইনডেফিনিটে রাখতে হয়। যেমন কি ছিল, পাস্ট পারফেক্টের একটা এক্সাম্পল পড়ছিলাম যে কি, দ্য প্যাশন হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার কেম, এখানে ডাক্তার পরে আসছে, আগে রোগীটা মারা গেছে। ঠিক আছে, তাহলে যেটা আগে হয়েছে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে রাখছি, এই জন্য দ্য প্যাশন হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট। আর আফটার এর ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট। হ্যাঁ এখানে দেখো, দেখি এখন বলছে আই হ্যাড রিড দ্য লেটার বিফোর আই বার্নড ইট, এটাকে পুরানোর আগে আমি সেটাকে পড়ে ফেলেছি। এখন দেখো এই যে রিড, ভাই রিডেড কেন হইলো না? রিড রিড রিডই হয়, রিডের তিনটা ফর্মই একই, কাট কাট কাট, রিড রিড রিড, পুট পুট পুট। কিছু ভার্ব আছে যেগুলোর কোনো ফর্মে চেঞ্জ হয় না, রিড হচ্ছে তাদের মধ্যে একটা। ঠিক আছে, রিড রিড রিডই হয়। তাহলে আই হ্যাড এর পর যেহেতু রিড আছে, সো বুঝে ফেলতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আই হ্যাড রিড দ্য লেটার বিফোর আই বার্নড ইট, তাহলে বার্ন আমরা মানে বার্ন মানে কি, পুড়ে ফেলানো, হৃদয়ে আগুন জ্বলে না, হ্যাঁ, বার্নিং হার্ট, বার্নিং ইনসাইড, ভিতরটা আগুনে পুড়ে যাচ্ছে, তো ওই বার্ন, বার্ন ইউনিট বলে না হসপিটালে, তো বার্ন মানে হচ্ছে কি, বার্ন মানে হচ্ছে পুরানো ভার্ব, কিন্তু বার্নের পাস্ট ফর্ম হচ্ছে বার্নড, পাস্ট পার্টিসিপল ফর্ম ও বার্ন, বার্ন। ঠিক আছে, রেবেল মানে কি? আর আর ই বি ই এল, রেবেল পয়েন্ট, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় না? এরপর এটা দেখো, আরো খারাপ অবস্থায় পতিত এখানে দেখো কি, আই বার্নড দ্য লেটার আফটার আই হ্যাড রিড ইট, ওই একই জিনিস। দেখো প্যারালালিজমের মতো এখানে হয়েছে, এদিকে যদি পাস্ট, এদিকে যে এবার ইনডেফিনিট হয়েছে, এদিকে পারফেক্ট হয়েছে। বুঝতে পারছো? একই তো হয়েছে। দেখো সাবজেক্ট পাস্ট সিম্পল প্লাস আফটার যদি হয়, এদিকে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট লিখতে হবে। অর্থাৎ এইদিকে যদি ইনডেফিনিট থাকে এদিকে পারফেক্ট, এদিকে পারফেক্ট থাকলে এদিকে ইনডেফিনিট। সেটা কার কার ক্ষেত্রে? বিফোর আর আফটারের ক্ষেত্রে। কিন্তু বিফোর আর আফটারের কিন্তু ইয়ার রুলও আছে। কিসের? ফিউচার পারফেক্টের রুলও আছে, আমরা একটা এক্সাম্পল পড়ছিলাম ওখানে। ঠিক আছে, আই উইল হ্যাভ রিটার্নড হোম বিফোর হিজ ফাদার কামস, আই শ্যাল হ্যাভ রিটার্নড
হোম, অর্থাৎ বিফোরের সামনের সেন্টেন্সটা যদি ফিউচার পারফেক্টে থাকে পরেরটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হয়। হ্যাঁ, আর ওখানে বুঝতে পারছো মনে আফটার আছে এর রুল? ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস ফিউচার। হ্যাঁ, আর ওখানে আরেকটা বলছিল যে রিটার্ন মি দ্য বুক আফটার ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট। আফটার ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট একটা রুল এক্সাম্পল ছিল, বুঝছো? এটা তাইলে মানে প্রথমে কি ফিউচার ইনডিফিনিট প্লাস বিফোর প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে আফটারেরটা রিটার্ন মি দ্য বুক, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এদিকে। না, আফটার এর ক্ষেত্রে আগে মনে হয় প্রেজেন্ট, না শোনো, ফিউচার ইনডিফিনিট। আফটারের রুলটা হচ্ছে আফটারের সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরেরটা প্রেজেন্ট পারফেক্টে লিখতে হয়। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট বুঝতে পারছো? ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, আফটারের ক্ষেত্রে ঠিক আফটার আছে। এর ক্ষেত্রে, আর বিফোর এর ক্ষেত্রে বিফোরের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট, সামনে হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। ওটাও একটা রুল আছে, এটারও একটা রুল আছে। মানে এই যে শোনো, বিফোর এবং আফটার যে কত ভাবে ইউজ হয়, ঠিক আছে, কিন্তু তোমাকে কনটেক্সট অনুযায়ী দেখতে হবে। যদি দেখো যে পাস্ট টেন্সে লেখা আছে তাহলে একটা ইনডিফিনিট হলে আরেকটা পারফেক্ট, পারফেক্ট। বুঝতে পারছো? কিন্তু যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্টে লেখা আছে তাহলে একটা ইনডিফিনিট হলে আরেকটা পারফেক্ট। যেমন কি রিটার্ন মি দ্য বুক আফটার ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট, আফটার ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট, তাহলে এই দিকে তাহলে আছে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হ্যাঁ, আর ওই পাশে তাহলে কি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। বুঝা গেছে? আরেকটা হচ্ছে কি, বিফোরের ক্ষেত্রে সামনে যদি তোমার হচ্ছে আহ কোথায় থাকে, ফিউচার পারফেক্টে থাকে, তাহলে পরে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে। যেমন এক্সাম্পলটা কি ছিল, আই উইল হ্যাভ রিটার্নড হোম বিফোর হিজ ফাদার কামস, বোঝা গেছে? এই জন্য এক্সাম্পল মনে রাখতে হবে। আমার কিন্তু রুল এমনিতে মনে রাখলে ডিরেক্টলি মনে থাকে না, কিন্তু ওই যে এক্সাম্পল গুলাকে ডিস্ট্রাকচার করে করে মনে রাখা যায়, ঠিক আছে, বেস্ট ওয়ে। এবারে দেখো, নো সুনার হ্যাড, তো দেখো একটা ট্রিক বলে দিই, হ্যাড অলরেডি আছে তাহলে বুঝেই ফেলো ওটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাঁ, কিসে আছে, past পাস্ট। তাহলে নো participle সুনার হটের পর কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না? রুল মনে রাখার প্রয়োজন আছে। তারপর একটা দেন হলে এইদিকে নিশ্চয়ই কি হবে, পাস্ট টেন্স past হবে, tense কারণ একদিকে পারফেক্ট হলে আরেকদিকে কি হয়, indefinite পাস্ট টেন্স হয়। past ঠিক আছে, নো সুনার হট মানে কি, হতে না হতে, হতে হতে না না হতে। হতে। এক্সাম্পল কি, নো সুনার হ্যাড দ্য ডক্টর গন দ্য প্যাশেন্ট ডাইড, ওইটাকে, এই যে দেখো অ্যাজ সুন এস এর ইয়াটাকে আমরা যখন নেগেটিভ করি তখন নো সুনার হ্যাড করি। বলছে নো সুনার হ্যাড দ্য ডক্টর গন, ডাক্তার যেতে না যেতেই, দেন দ্য প্যাশেন্ট ডাইড, রোগীটা মারা মারা গেল। গেল। ঠিক আছে, এই আরবি হবে এটার, আরবিতে কি বলে এটাকে মনে নেই, আচ্ছা দরকার নেই, পরে আরেকদিন বলবো না, অ্যাজ সুন এস পড়ানোর সময় বলবো। দেখো তাহলে এইদিকে দেখো এক্সাম্পলটা, নো সুনার হ্যাড এরপরে কি হয়েছে, ডক্টর গন, এখানে গন কেন হইলো, কারণ এখানে হ্যাড আছে, Head আছে হেডের পরে কি হয়, ভি3 হয়, ভার্বটা past পাস্ট পার্টিসিপল। perfect একটা জিনিস মনে রাখবে, নো সুনার হ্যাড থাকলে কিন্তু দেন থাকবে, কি থাকবে, then এই দেন যেন ভুলে না যাও। দেনকে এই যে কোথায় আবার কোথায় মার্ক করলাম, দেনকে ভোলা যাবে না, বোঝা গেছে? এরপরে এটাও দেখো একই পরেরটা জিনিস, লাগবে না স্কার্সলি হ্যাড হি অ্যারাইভড দ্য স্টেশন, এখানে দেখো, এখানে এখানে এইখানে অ্যাকচুয়ালি এই যে গ্যাপ ছিল, বুঝতে পারছো, গ্যাপটা না দিয়ে ডট হয়ে গেছে, দেখো এখানে স্কার্সলি হ্যাড হি অ্যারাইভড এট দ্য স্টেশন, যখনই সে কোথায় আসলো, স্টেশনে আসলো, স্টেশনে আগমন করলো। দেখো দেখো দেখো, ওই ওই হেলানি দিও না, ঠিক আছে, সোজা হয়ে বসো, একটু আনকমফোর্টেবলি বসো, দেখবো ঘুম ধরবে না। স্কার্সলি হ্যাড হি অ্যারাইভড এট দ্য স্টেশন, যখনই বলছে সে যখনই আসা মাত্রই, কোথায় আসা মাত্রই, স্টেশনে আসা মাত্রই, হোয়েন দ্য ট্রেন লেফট, ট্রেনটা কি হয়ে গেছে, চলে গেছে। স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন থাকবে, নো সুনার হ্যাড থাকলে দেন থাকবে। scarcely এই had যে দেখো, স্কার্সলি হ্যাড থাকলে হবে হোয়েন, স্কার্সলি হ্যাড হোয়েন, আর নো সুনার হ্যাড থাকলে হবে দেন, বুঝা গেছে? তাহলে একটা একটা স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন থাকবে। এখন দেখো একটা জিনিস মনে রাখবা, এই আচ্ছা, যে ওখানে ভার্ব পার্টিসিপল বলতে কি বুঝাইছে ওখানে? কোথায়, ওই যে তো সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে হ্যাড থাকলে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না, ওইটাই বুঝেছে। ভার্ব পার্টিসিপল মানে হচ্ছে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখবা তুমি, বুঝতে পারছো? পার্টিসিপল, হ্যাঁ। ভার্ব পার্টিসিপল মানে কি, পার্টিসিপল ফর্ম তো একটাই হয়, পাস্ট পার্টিসিপল ফর্মেই হয়। আর এমনিতে পার্টিসিপল ফর্ম বলতে আমরা পার্টিসিপল বলি, এটাকে পার্টিসিপল ফর্ম বলি না, পার্টিসিপলটা আইএনজি যুক্ত করি না, বুঝতে পারছো? কিন্তু ভার্ব পার্টিসিপল ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, P3 বুঝা গেছে? প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তিনটা ফর্মই তো হয় একটা ভার্বের। এক্সাম্পল মনে রাখতে হবে। এরপরে দেখো ওই ওগুলাই উপরে যে এক্সাম্পল গুলাকে, ওগুলা এখন টেস্টিং করবা এখানে, ঠিক আছে? দেখো এটারে দেখাবো না এখন, না দেখায় এখন আমরা প্র্যাকটিস করব। ইট ইজ ইউ হু ড্যাশ, এটা তুমি যে দায়িত্বশীল, তাহলে এখানে কি লিখবা, ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল, হু আর আর রেসপন্সিবল। কি আর, কেন ইউ এর পর কি বসে, কারণ আমি জানি ডাব্লিউএস পরের পরে যে ভার্বটা সেটাকে ডাব্লিউএস এর এক্স্যাক্টলি সামনের নাউনটাকে ফলো করে, নাউন বা প্রোনাউনটাকে, তাহলে ইউ এর পর কি হয়, আর হয়। আর ইউ আর, ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল, রেসপন্সিবল তাহলে ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল। রেসপন্সিবল এরপরেরটা দেখো কি,
মিনিং কি, এটা তুমি যে দায়িত্বশীল, মিনিং আমার লিখে দিছি She নিচে। is শি ইজ দ্য ওয়ান হু one ড্যাশ, সে হচ্ছে ওই ব্যক্তি, সে হচ্ছে ওই ব্যক্তি যে সঙ্গীত who ভালোবাসে, যে loves music. এখানে তাহলে কি হবে, হু Loves. হু লাভস। এইখানে বলে কি হবে, এইদিকে সে যদি সঙ্গীত ভালোবাসে, এই মিনিং এ এই ক্ষেত্রে কি হবে, Uh, who she loves music. শীত দরকার নেই, হু Who লাভস loves মিউজিক, হ্যাঁ ওটাই She is হু the one who is loves music. হু Who loves loves music. music. লাভস মিউজিক, বুঝতে Loves পারছো, music. কারণ লাভস হবে, কারণ এই দিকে ইয়াতে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটেই লিখতে হবে, দেখো। এরকম এটা হতো She না, she is the one who is the first girl of our class. হ্যাঁ তাও হবে, কেন হবে না, অবশ্যই হবে, শি ইজ দ্য ওয়ান হু ইজ দ্য ফার্স্ট গার্ল অফ আওয়ার ক্লাস, হবে, অবশ্যই হবে, তোমার ইয়ে আছে তো। এখন কনটেক্সের সাথে যদি দেখা যায়, এই যে মাঝে মাঝে কি থাকে, ধরো এইটার আগে উপরে একটা সাপোর্টিং সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সের ঘটনা অনুযায়ী তখন তোমাকে এটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে, মিনিং এর সাথে কিন্তু আবার যেতে হবে, এইটুকু রেস্ট্রিকশন আছে শুধু। হি ওয়ার্ক হার্ড সো দ্যাট, একটু আগে দেখলাম সো দ্যাট থাকলে কি মে মাইট যুক্ত করতে হয়, যেমন আমরা এক উদাহরণে করলাম যে কি, দ্য ওয়ার্কার্স ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান আর্ন ডিসেন্ট স্যালারি, আর ডিসেন্ট স্যালারি, তাহলে এখানে কি হবে, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি গেট এ প্লাস, he gets success. হি গেট সাকসেস, হি মাইট বি, হি মে সাকসেস ইন লাইফ, হি মে সাকসেস ইন, So that এর তো প্যারালিজম ফলো করে, এদিকে প্রেজেন্ট হ্যাঁ হ্যাঁ, তাহলে দুই দিকে ওয়ার্ক হার্ড আছে না এদিকে, হি মে সাকসেস ইন লাইফ, ওকে। এগুলো তোমরা এখন বাসায় পড়ে ফেলবা, এই যে টেস্ট যেগুলা দিছি, ঠিক আছে, এগুলো আমি দেখাইলাম না, চেষ্টা করবা এই যে চিপে ধরে, মানে এই পাশেরটা না দেখে উত্তরটা এই পাশে লেখা, ঠিক আছে, বাসায় লেখবা বেশি বেশি, বুঝতে পারছো, না লিখলে শুধু মনে থাকে দেখলে না, তো ভাই মনে থাকে না। হ্যাঁ, মানে দেখলে মনে থাকে না। খালি দেখলে মনে থাকবে না, ঠিক আছে, লিখতে বই হবে। মুখস্থ করলে এরপরে দেখো কিছু আরো কিছু রুল টুল আছে, দেখো আরো কিছু নিয়ম আছে যেটি করতে হবে, কি এই যে উড ইউ মাইন্ড, আমরা পড়ছিলাম না, উড ইউ মাইন্ডের পর ভার্বের কি হয়, আইএনজি হয়, তাই না, তোমরা কি কেউ একজন আমাকে ওইখানকার উডের, ওই যে এক সময় ভার্বের উড ইউ মাইন্ডের একটা এক্সাম্পল বলতে পারবা, would you হ্যাঁ, mind would you mind, would you mind, example হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর সুন্দর রোমান্টিক এক্সাম্পল পড়াইছি রে, বললাম চায়ের অফার করিও না, ওটাই আমি উড ইউ মাইন্ড তাহলে কি হবে, কাপ অফ টি, কাপ অফ টি মনে আছে, সামনে যে ভার্বটা ছিল চা খাওয়ার ইংরেজি কি, eat হ্যাভিং ইট হয় না, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, তো দেখো শেষে কিন্তু আবার কোশ্চেন মার্ক আছে, এই জন্য তুমি যখন উড ইউ মাইন্ডের উত্তর করতে যাবা, শেষে যদি কোশ্চেন মার্ক না দিয়ে আসো, মার্কই দিবে না, বুঝতে পারছো, তাহলে তোমাকে কি করতে হবে, দেখো ওইখানে এক্সাম্পলটা মনে রাখবো, ওইটাই না, এখানকার এক্সাম্পল মনে রাখার প্রয়োজন নেই, তুমি ওইখানকারটাই মনে রাখো, উড ইউ মাইন্ডের পর একটা ভার্ব লিখলা, তুমি ভার্বটাকে আইএনজি করে লিখলা, তারপর এ কাপ অফ সামথিং লিখলা, তারপরে কিন্তু একটা নাউন লিখলা, এবং সবার শেষে কোশ্চেন মার্ক দিতে যেন ভুলো না, বুঝতে পারছো, কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেমন দেখো উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, টেকিং হ্যাভিং দুইটাই হয় চা খাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এখন দেখো আরো কিছু রুল আছে উড ইউ মাইন্ডে, দেখো উড ইউ মাইন্ডের পরে যদি দেখো কোনো ব্যক্তির নাম আছে, ঠিক আছে, ব্যক্তির নাম সামবডি যদি থাকে, মানে সামবডি বলতে কি ইউ থাকতে পারে, হি থাকতে পারে, এরপরে কিন্তু তাহলে ভার্বটাকে পাস্ট ফর্মে লিখতে হবে, আইএনজি কিন্তু না এবার। would you mind প্লাস ই প্লাস উড ইউ মাইন্ড ইফ ইউ, এই যে দেখো ইউ, উড ইউ মাইন্ড আবার ইফ যুক্ত হয়েছে, কোথায় গেল, এই যে উড ইউ মাইন্ডের পর যদি ইফ প্লাস ভার্ব, ইফ প্লাস একটা প্রনাউন থাকে, উড ইউ মাইন্ডের পর if plus ইফ প্লাস প্রনাউন, এখানে কি আছে প্রনাউন হিসেবে, if প্রনাউন হিসেবে ও কি আছে, এই একটু দেখো, যেহেতু হালকা ঘুম আসতেছিল, একটু ন্যাপ আসতেছিল, একটু দেখে বলো, would you mind taking a cup of আরে নিচের লাইনটা sorry দেখো, আমি বললাম উড ইউ মাইন্ডের পরে যদি ইফ প্লাস কোন একটা হ্যাঁ somebody প্রোনাউন থাকে, হ্যাঁ যেমন এখানে কি আছে, ইফ প্লাস প্রোনাউন হিসেবে আছে you ইউ, তাহলে ভার্বটাকে পাস্ট ফর্মে লিখতে হবে, আচ্ছা যেমন কি উড ইউ মাইন্ড ইফ ইউ ওপেন্ড দ্য ডোর, তুমি কি কিছু মনে করবে যদি তোমাকে দরজাটা খুলতে বলি, অথবা দরজাটা খুলতে কিছু মনে করিও না, এরকম একটা, মানে পোলাইটলি যখন আমরা কাউকে জিজ্ঞেস করি তখন আমরা উড ইউ মাইন্ড জিজ্ঞেস করি, তাই না, এটা শুধু কোশ্চেন মার্ক সব ক্ষেত্রেই হবে কোশ্চেন মার্ক দিতে would you হবে, mind কোশ্চেন থাকলে মার্ক ইজ কিছু হবে ইম্পর্টেন্ট। এরপর একটা বলো তো, এরপরে রুলটা কি বলছে, উড ইউ মাইন্ডের পরে যদি somebody পসেসিভ থাকে, কি থাকে, পসেসিভ, possessive আমরা জানি সামবডিস মানে হচ্ছে এদিকে অ্যাপোস্ট্রফি এস কখন যুক্ত হয়, পসেসিভ ক্ষেত্রের ক্ষেত্রে, ইটস করিমস প্যান, ইটস করিমস ডট ডট ডট, এটা করিমের কিছু একটা, ঠিক আছে, তো এরকম মালিকানা বোঝানোর জন্য এটাকে বলা হয় পসেসিভ, তাই না, যেমন মালিকানা বোঝানোর আর শব্দগুলো কি, মাই, হিজ, হার, ইটস মাই পেন, মানে এই কলমের মালিক আমি,
এটা আমার কলম, বুঝতে পারছো? তাহলে এই ধরনের ওয়ার্ড গুলাকে বলা হয় পসেসিভ। তাহলে দেখো, উড ইউ মাইন্ড ইভাস, এরকম যদি থাকে তাহলে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তারপরে এটা লিখতে হবে। উড ইউ মাইন্ড ইভাস স্টেইং হিয়ার উইথ আস, তুমি কি কিছু মনে করবে ইভা যদি আমাদের সাথে এখানে থাকে? হয় না যে ছোট একটা বাচ্চারে নিয়ে গেছে কারোর সাথে দেখা করতে, এখন আগেই জিজ্ঞেস করতেছে তুমি কি কিছু মনে করবে সে যদি যে আমাদের এখানে সাথে থাকে থাকে? ঠিক আছে, নাহলে তারা এখান থেকে দূর করে দিই, তারাই দেই। এরপরে দেখো টিল আনটিল, টিল আন্টিল। আনটিল। ও আচ্ছা, আমার দাদু হওয়ার পিছনে দাদু হওয়ার পিছনে একটা ঘটনা আছে, পরে একদিন বসবো, এখন ভিডিও চলতেছে তো এখন বলা যাবে না। এরপরে দেখো প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, টিল আনটিল প্লাস, এখানে দেখো এই যে প্যারালিজম। এদিকে দেখো প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে অথবা ফিউচার ফিউচার বলছে প্রেজেন্ট টেন্স যদি থাকে অথবা ফিউচার টেন্স থাকে, এদিকে প্রেজেন্ট টেন্স। টিল আনটিল এর পর অলওয়েজ প্রেজেন্ট টেন্স হয়, ঠিক আছে? টিল মানে কি? পর্যন্ত। আনটিল মানে যতক্ষণ পর্যন্ত। কি? টিল মানে পর্যন্ত, আর টিল মানে পর্যন্ত, until আনটিল মানে মানে যতক্ষণ যতক্ষণ। পর্যন্ত। যতক্ষণ। আনটিল মানে যতক্ষণ না। কি? যতক্ষণ যতক্ষণ না, অপেক্ষা করো এখানে যতক্ষণ না আমি আসি, যতক্ষণ না আমি ফিরে আসি। ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, ঠিক আছে? আনটিল আই রিটার্ন, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি আসি, ঠিক আছে? এরপরে যেমন দেখো প্যারালিজম ফলো করে এটাও। দেখো জাস্ট ওয়েট, অপেক্ষা করো, টিল শি কামস, যতক্ষণ সে আসে। তাহলে দেখো এদিকেও কি জাস্ট ওয়েট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, এদিকেও কি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? ইনডিফিনিট। জাস্ট ওয়েট, অপেক্ষা করো, টিল শি কামস, সে আসা পর্যন্ত অপেক্ষা করো। টিল শি কামস, সে আসা পর্যন্ত, পর্যন্ত, টিল মানে পর্যন্ত। আর এটা হচ্ছে যতক্ষণ না, এখানে কি উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম আনটিল দ্য বাস কেম, আমরা বাস আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, অর্থাৎ যতক্ষণ না বাসটা আসেনি ততক্ষণ অপেক্ষা করছিলাম, ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে বলো তো এইদিকে কোন টেন্স? নাবিদ বলো এইদিকে কোন টেন্স? উই ওয়েটেড, উই ওয়েটেড, ভাই এটা হচ্ছে পাস্ট, পাস্ট কোন? পাস্ট পারফেক্ট। এই এই হচ্ছে টেন্সে এখন কেন গোলমাল করতেছে? ওয়েটেড আনটিল দ্য বাস কম। আচ্ছা, পাস্ট পারফেক্ট হলে কি হয়? পাস্ট পারফেক্ট হলে অক্সিলারিটা কি হয় বলো তো? হ্যাভ, সরি, হ্যাড হ্যাড, থাকবে। এখানে হ্যাড আছে? না, নাই, তাহলে কেন পাস্ট পারফেক্ট হবে এটা? না, না হবে না। এটা কোন টেন্স হবে তাহলে? পাস্ট ইনডিফিনিট। ইনডেফিনিট। তাহলে এদিকেও কি আছে? পাস্ট Past ইনডেফিনিট, দ্য indefinite বাস কে- কেম, ওকে? আরে অক্সিলারি ভার্ব দেখলেই বুঝতে এরপর দেখো পারবো। ইনস্পাইট অফ, ডিসপাইট অফ। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডিসপাইট অফ মানেও সত্ত্বেও, ঠিক আছে? আমরা পড়তাম না ইনস্পাইট অফ হিজ বেইং পোর, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, পড়তাম না? ইনস্পাইট অফ হিজ বেইং পোর হি ইজ Honest. অনেস্ট। তাহলে একটা জিনিস মনে রাখবা, ইনস্পাইট অফ এর সামনের বাক্যটা যদি কি হয়, পজিটিভ মিনিংফুল হয়, পরেরটাকে নেগেটিভে লিখতে হবে। এদিকেরটা যদি নেগেটিভ হয়, এদিকেরটাকে পজিটিভ লিখতে হবে, ঠিক আছে? যেমন দেখো ইনস্পাইট অফ হিজ পোভার্টি, অর্থাৎ সে দরিদ্র থাকা সত্ত্বেও হি ইজ অনেস্ট। অনেস্ট। তাহলে দেখো এই যে দেখো পোভার্টি মানে এই পাশে একটা নেগেটিভ সেন্স দিছে না? হ্যাঁ, কিন্তু এদিকে কি আবার পজিটিভ সেন্স। Positive sense. ডিসপাইট হিজ সলভেন্সি, সে সামর্থ্য থাকা সত্ত্বেও, দেখো সামর্থ্য থাকা সত্ত্বেও, মাইসার মানে কি? কৃপণ না? হুম। হি ইজ আ মাইসার। মাইসার নাটক দেখো নি? কার নাটক মনে হয়? ওই যে ফারহান কি জানো, কি ফারহান জানো, বাংলাদেশে নাটক করে একজন, কি ফারহান, সামথিং ফারহান। ও, মুশফিক ভাই। আচ্ছা, মুশফিক ফারহানের একটা নাটক আছে, ওখানে সে মাইসারের অভিনয় করে, ইয়ার সাথে মনে হয়, তিশার সাথে, তানজিন তিশার সাথে। ওই যে হচ্ছে টাকার নাম্বারটা মুখস্থ করে রাখে, রিলসে দেখবা মাঝে মাঝে হয়তো। ওর নাম দেখি না, ভালো লাগে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু রিলসের সামনে যখন চলে আসে মাঝে মাঝে দেখি অবশ্য। আমার তৌসিফ মাহমুদের সবচেয়ে নাটকের দিক থেকে আমার যদি হচ্ছে মানে ডিসেন্ট, তুমি যদি দেখো যে কেউ যদি মানে আমার মনে হয় পার্সোনালিটি যদি ভালো ধরে রাখার মতো নাটক করে, তাহলে এক হচ্ছে ইয়ে করে, ওই যে গানও গায়, ও ওই কি নাম? বাবু বলে কি বলে? গান যে গায়, কি নাম রে? চঞ্চল। না না, গান গায় এমনিতে, ওই যে তাসমিয়া ফারিনের সাথে যে কিছুদিন আগে গান করলা, তাহসান। তাহসান। তাহসান একটা আরেকটা অপূর্ব, মাঝে মাঝে টুকটাক ইয়ে করেক্টার করে, কিন্তু ও কিন্তু কথা বলার স্টাইলটা অনেক, সে যে থেমে থেমে কথা বলে, সুন্দর করে কথা বলে, হ্যাঁ, আরফিন ঠিক আছে? আর থেকে অনেক কিন্তু হ্যান্ডসাম আছে হ্যাঁ। ছেলেটা, তাই না? কিন্তু এসবের নাটক দেখি না, কারণ এটা শুধু প্রেম ভালোবাসা নিয়ে নাটক। হ্যাঁ। দেখতে হবে মোশাররফ করিমের নাটক, বুঝছো? না, ব্যাচেলার এই যে দেখি, মানে ইয়াকে হয়েছে। পাশার ফ্যান। বসালের পয়েন্ট হচ্ছে অমির, ওখানে মনে করো অমির সব নাটকই ফানি ভাই। অমির যেগুলা বানাইছে, এই যে পাশা, কাবিলা, হ্যাঁ, মার্জুক রাসেল। মানে কিন্তু আচ্ছা ঠিক আছে, সেটাই, তোমরা এই জেনারেশন, তো আমি তো আগের জেনারেশন। আগের না ভাই, ব্যাচেলার পয়েন্ট দেখে নাই আমাকে, মানে ভালো। আমি দেখছি, আমি তিনটা সিজনই দেখছি। আমি দেখি নাই, আমি ওগুলো সিজনই দেখি না, আমি ওই যে ভিডিও গুলো আসতো না ওগুলা থেকে দেখতাম। আমি দেখছি, ভাত খেয়ে দেখে খেয়ে উঠে দেখার পর পেট ব্যথার জন্য অনেক কাহিনী হয়েছে, দেখো। ভাত খেয়ে মনে করো উঠে তুমি দেখতে গেছো, খাই দায় উঠে শুধু দেখা শুরু করছো, হাসতে হাসতে তো পেট ব্যথা হবেই। এরপর দেখো
ফার্স্ট কন্ডিশনাল, আচ্ছা কন্ডিশনাল নিয়ে পড়াইলাম না, বিকজ ইউ অলরেডি নো দ্য থিংস। ওকে, কন্ডিশনাল নিয়ে পড়ানোর কিছু নাই। যাদের কন্ডিশনাল অ্যাকচুয়ালি জানে নাই তারা রাইট ফর্ম অফ ভার্বের লেকচারটা থেকে দেখে নিবা, ঠিক আছে, অথবা আলাদা কোন একটা ভিডিও, অথবা আমাকে জানাইলে আমি বলে দিব। এরপরে নিচে দেখো, উড রাদার আমরা পড়ছিলাম, উড রাদার পড়ছিলাম আমরা, ঠিক আছে। উড রাদার কি হয়, বরং। জি যেমন এই যে দেখো, আমি একটা এক্সাম্পল ওখানে পড়াইছিলাম যে আই উড রাদার ডাই দেন টেলিং আ লাই, মিথ্যা বলার থেকে আমি মরাটাকে পছন্দ করব। তাহলে প্রিফারেন্সের যখন ব্যাপার থাকে, কি থাকে, প্রিফারেন্সের ব্যাপার। আমরা এটাকে আবার উড রাদার কোথাও কোথায় পড়ছিলাম, স্পেশাল ইউজে, স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এন্ড ফ্রেজ। কয় নম্বর টপিক ছিল, 2 নম্বর না, ওখানে পড়ছি এটা। এরপর দেখো, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। দেখো, হি উড রাদার ডাই, সে মরেই যাবে, দেন ফরগিভ ইউ, তোমাকে তাও কি করবে না, মাফ করে দেবে না, কত খারাপ। এরপর এটা দেখো, উইদাউট প্লাস, উইদাউট এর পর ভার্বের সাথে আইএনজি হয়, আমরা জানি প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, এই জন্য বলছে কি, উইদাউট ওয়ার্কিং হার্ড, পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস, ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস। কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে, এই যে দেখো স্ট্রাকচারটা, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট পার্সোনাল, অবজেক্ট পার্সোনাল বলতে এইটা বুঝাইছে। তারপরে একটা কি, অবজেক্ট পার্সোনাল, মানে এখানে তুমি যদি কোনো কিছু লাগাইতে চাও, এইখানে যেমন এখানে হার্ট লাগাইছে, ঠিক আছে। এরপর কি, সাবজেক্ট একটা প্লাস ভার প্লাস নেসেসারি পার্ট। দেখো, সবসময় যে ক্যান নট কুড নট লাগাইতে হবে এমন কোনো কথা নাই, ভার্ব লাগাইতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে জাস্ট মনে রাখবা উইদাউট এর পর ভার্বের সাথে আইএনজি, এরপর তুমি মিনিংফুলি এই পাশে এক্সটেনশন এড করবে। বাই এর পরও ভার্বের সাথে কি হবে, আইএনজি। বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক, এগুলো আমরা কেন পড়তাম বলতো, ওইখানে আমরা পড়তাম যে ওই যে আমরা যখন কোথায় পড়তাম বলতো, আমরা যখন অ্যাসারেটিভ থেকে নেগেটিভ যখন করতাম, অর্থাৎ পজিটিভ থেকে যখন নেগেটিভ করতাম, পজিটিভ বাক্যগুলোকে বা অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে নেগেটিভ করতাম, ওখানে একটা রুল পড়তাম যে নেগেটিভটাকে যখন পজিটিভ বানাইতাম, যেমন ইফ ইউ ডু নট রিড ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, ইউ উইল নট ইন দ্য পাস ইন দ্য এক্সাম, এটা কিন্তু নেগেটিভ বাক্য, ইফ ইউ ডু নট রিড। বাট এটাকে যখন আমরা পজিটিভ বাড়তাম তখন কিভাবে বানাইতাম, উইদাউট রিডিং ইউ ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, উইদাউট রিডিং ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। বুঝতে পারছো? তাহলে ওই যে দেখো, ইফ ইউ ডু নটটাকে রিপ্লেস করতাম কি দিয়ে, উইদাউট দিয়ে। সিমিলার কাজটা এখানে করছি যে কি, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস। আবার বাই কখন করতাম, বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক আই শেল গো হোম, এই বাই কখন যোগ করতাম, ভাই তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যোগ করতে না, ওখানেও যোগ করতাম বাই। আমরা হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ, ইফ ইউ ডু নট এর জায়গায় যদি ইফ ইউ থাকতো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস, বাই বাই ডুইং ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস, বাই ডুইং ওয়ার্ক হার্ড। বাই ডুইং, মানে বাই দিয়ে কি বোঝাচ্ছে আর কি? বাই দিয়ে বোঝাচ্ছে করার মাধ্যমে, বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক, কাজটা শেষ করার মাধ্যমে আই শ্যাল গো হোম, ঠিক আছে। এরপরে এখানেও দেখো একটা জিনিস, এইদিকে কিন্তু তোমাকে কি করতে হবে, বাই দিয়ে কি জোর প্রকাশ পাচ্ছে নাকি? না বাই দিয়ে দেখো এখানেও কিন্তু একটা কন্ডিশনাল সেন্স আছে। দেখো এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এইদিকে কি, ফিউচার আই ইনডিফিনিট শ্যাল টেন্স, গো হোম, হ্যাঁ। কাজ শেষ করার পর। এই যে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট কেমনে, কমপ্লিটিং আছে না? কমপ্লিটিং আছে তো কি হয়েছে, এটা কি কোনো প্রেজেন্ট ইনডিফিনিট কেন না, তুমি আমাকে এটা বলো। বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট কেন না, তুমি আমাকে সেটা বলো। এটা তো কোনো কিছু হচ্ছে না। তাহলে এটা তো জিরান, ওটা দিয়ে টেন্স জানা যাবে, যাবে না। তো এই পাশে যেহেতু কন্টেন্ট ধরে নিলাম, এই পাশে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে ওইদিকে ফিউচার ইনডিফিনিট লাগছে। ওকে, নট অনলি বার অলসো, ওখানে কি ছিল, রাইট ফর্ম ভাবে এক্সাম্পলে কি ছিল, নট অনলি করিম বাট অলসো হিজ সন্স আর অনেস্ট। তাহলে পরেরটা অনুযায়ী আমরা জানি এখানে ভার্ব বসে। ভার্ব বসে, এখানেও সিমিলারলি, যে শি লাইকস নট অনলি আইসক্রিম, সে শুধু আইসক্রিম পছন্দ করে না, বাট অলসো ইয়োগাট, ইয়োগাট মানে কি বলতো, দই, কি, সে দইও পছন্দ করে। সে কেবলমাত্র, আমি জানি যে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোর মিনিং গুলো তোমরা কম বুঝবে, সেজন্য আমি বাংলা লাগাইছি। সে কেবলমাত্র আইসক্রিম পছন্দ করে না, দইও পছন্দ করে, ঠিক আছে। পাবলিক আছে না যেগুলো দেখো খেলে, ওরা সবই খেলে, ফুটবলও খেলে, ক্রিকেটও খেলে, ব্যাডমিন্টন, মানে আল্লাহ দুনিয়ায় যা খেলা আছে তারা সবই খেলে। আবার কিছু বন্ধু বান্ধব আছে শুধু খেলাই খেলে। এরপর দেখো, সাবজেক্ট প্লাস নট অনলি প্লাস ভার্ব প্লাস বাট অলসো প্লাস ভার্ব, এটা আবার কি, একটা এক্সাম্পল দেখো, পিরার নট অলসো স্টাডিজ। দেখো মেইন কথা হচ্ছে নট অনলি বার অলসো প্যারালিজম ফলো করে, প্যারালিজম কি, দুই দিকে সেম টেন্স। এদিকেও দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, এদিকেও কি প্রেজেন্ট ইনডিফিনিট। পিটার নট অনলি স্টাডিজ, সে শুধু পড়াশোনাই করে না, সে শুধু কঠোর পরিশ্রম করে না, বার অলসো প্লেইজ হার্ড, সে খেলাও করে, কঠোর বলছে খেলাধুলায়ও কঠোর পরিশ্রম করে। আর পড়াবো না এই পাশে, ইভা স্পিক ফিনিশ, এটা নিজে পড়ে ফেলবা। অ্যাজ লং এস মানে যতক্ষণ, যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ, as long as অ্যাজ লং মানে যতক্ষণ। যেমন কি একটা এক্সাম্পল দেখো, গড উইল বি উইথ ইউ,
গড উইল বি উইথ আস, ঈশ্বর আমাদের সাথে থাকবে। সো লং অ্যাজ সো লং অ্যাজ একই জিনিস দেখো। সো লং অ্যাজ আওয়ার এইম ইজ অনেস্ট, যতক্ষণ আমাদের উদ্দেশ্য, যতদিন অথবা ততদিন আমাদের সাথে থাকবেন, যতদিন আমার উদ্দেশ্য সৎ থাকবে, আমাদের উদ্দেশ্যটা যতদিন সৎ থাকবে, ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন, গড দিয়ে কি শুধু ঈশ্বর ভগবান গড দিয়ে সব সৃষ্টিকর্তাকেই বোঝায়, ঠিক আছে, এখানে কন্ট্রাডিক্টির কোনো উপায় নেই, ঠিক আছে। তুমি এখন যেটা বলবা সেটা ইউনিভার্সাল এখন, কারণ গড দিয়ে সব ধর্মের ইয়াদেরকে আমরা মেনশন করি, ঠিক আছে, বিধাতাদেরকে, ঠিক আছে, কিন্তু যখন আল্লাহ স্পেসিফিক বলবা দেন ইট কামস টু ইসলাম। ওকে, ঘরের বাংলা তুমি আল্লাহ বলা যায়। যাই, তুমি মুসলিম তুমি বলতে পারো আল্লাহ, ওইটাই আমি বুঝাচ্ছি। ঠিক আছে, ইটস ইয়োর প্রেফারেন্সেস। দেখো, ইনস্টেড অফ ইন লাইফ এর মানে পরিবর্তে, এইটির অর্থ জানতে হবে। ইনস্টেড অফ ইন লাইফ আর কি পরিবর্তে, এই যে দেখো পরিবর্তে, আমরা যখন হয় না যে কেউ কেউ হচ্ছে লজিক নেয়, কেউ কেউ হচ্ছে যেমন তুমি কালকে বললা তুমি লজিক নিছো, আমার রুমমেট অন্য কিছু নিছে, ঠিক আছে, তো এরকম ব্যাপারটা যে কোনো কিছুর পরিবর্তে যখন আমরা কোনো কিছুকে নেই তখন আমরা ইনস্টেড অফ ইউজ করি। যেমন দেখো বলছে কি, ইনস্টেড অফ অথবা ইনলাই অফ হিস্ট্রি, হিস্ট্রি এর পরিবর্তে হি টুক লজিক, সে যুক্তিবিদ্যা নিয়েছিল। ইনস্টেড অফ বা ইনলাইন অফ মানে হ্যাঁ, পরিবর্তে হ্যাঁ, কিসের পরিবর্তে, হিস্টোরিয়ার পরিবর্তে সে যুক্তিবিদ্যা নিয়েছিল। বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ অন ওয়িং টু ডিউ টু, দেখো বিকজ অফ মানে কি কারণে, তাহলে দেখো অফ আছে এরপর ভার্বের সাথে আইএনজি হবে, অন অ্যাকাউন্ট অফ মানেও কারণে, এরপর ভার্বের সাথে আইএনজি, ডিউটি এর মানেও কিন্তু কারণে। আই কুড নট কেম হিয়ার ডিউ টু বিং সিক, অসুস্থতার কারণে আমি আসতে পারিনি, ঠিক আছে। যেমন ওইখানে দেখা এক্সাম্পল বলছে বিকজ অফ, কোথায় গেল, আই কুড নট হেল্প হিম, আমি তাকে হেল্প করতে পারি নাই, ডিউ টু মাই পোভার্টি, আমার দরিদ্রতার কারণে, আমি দরিদ্রতার কারণে আমি তাকে হেল্প করতে পারি সাহায্য করতে পারি নাই, ঠিক আছে। তাহলে দেখো ডিউ টু, আবার দেখো বিকজ অফ যদি থাকতো তাহলে তখন কিন্তু আইএনজি যুক্ত আর কিছু বসাইতে হইতো, ঠিক আছে। ওইরকম এক্সাম্পল আমরা দেখবো, টু ডট 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 টু এনাফ ডট 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 টু, একই জিনিস, টু ডট ডট টু কখন বসাই, যেমন আমরা ওখানে একটা এক্সাম্পল করছিলাম, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাসতে পারতেছে না, কি পারতেছে না, হাঁটতে পারতেছে না। কোথায় পড়ছিলাম, রাইট ফর্মার ভাবে পড়ছিলাম, হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে টু এরপরে একটা কি বসাইতে হবে, এক্সাম্পল একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, অ্যাডজেক্টিভই তো, হ্যাঁ, আবার টু এর পর একটা ভার্ব বসাইতে হবে, টু এর পর অ্যাডজেক্টিভ, টু এর পরে ভার্ব, এটা মনে রাখতে হবে। যেমন দেখো অ্যাডজেক্টিভ টু এর পরে অ্যাডজেক্টিভ, দেখো টু কে বলা যায় একটা ইন্টেন্সিফায়ার, টু দিয়ে প্রেসার প্রয়োগ করা হয়, হি ইজ ভেরি উইক টু ওয়াক বলা যাইতো না, হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল বলা যাইতো না, তাহলে টু দিয়েও আমরা বলতে পারি না, এটা একটা ইন্টেন্সিফায়ার, প্রেসার দিচ্ছে এখানেও। আর ইন্টেন্সিফায়ার তো এখন বুঝো, ভেরি এই শব্দটা, এক্সট্রিমলি, এগুলা কি ইন্টেন্সিফায়ার। তাহলে সাবজেক্ট প্লাস, ভাই প্রেসার ক্রিয়েটই করে, হ্যাঁ হ্যাঁ, ওখানে পরিমাণই বোঝায়। দেখো এখন শি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না। জি ভাই, রিলেটিভ প্রনাউন নিয়ে পড়াবো না, এটি পড়ছো তোমরা, রিলেটিভ, এটা এখানে দেখো, লেট অ্যালোন। ইয়েস, একটা এক্সাম্পল করছিলাম আমরা কোথায়, হি ক্যান নট বাই আ মিল, লেট অ্যালোন আ কার, এ লেট অ্যালোন বিরিয়ানির একটা এক্সাম্পল দিছিলাম, ঠিক আছে। হি ক্যান নট বাই আ মোবাইল ফোন, লেট অ্যালোন, হ্যাঁ তোমরা আইফোনের এক্সাম্পল দিছিলাম আমাকে, ঠিক আছে। ওই এক্সাম্পল মনে রাখতে হবে। মেন কথা হচ্ছে জীবনে এতগুলো রুল করার প্রয়োজন নেই, একটা করো, ওইটারে জাস্ট সবখানে রিয়েলাইজ করে করে কাজে লাগাও, না। এরপর দেখো, হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন, সে থার্ড ডিভিশন নিয়েই পাস করতে পারতেছে না, ডিভিশনের ব্যাপারটা আমাদের আগে ছিল, আগে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন মনে হয় থাকতো। তো হি ক্যান নট পাস ইন থার্ড ডিভিশন, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন, সে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হতে পারবে না। এখানে বিভাগ বলতে ডিপার্টমেন্ট বা এরকম কিছু বোঝায়নি, গ্রেড বুঝাইছে। সে তৃতীয় বিভাগেও উত্তীর্ণ হতে পারবে না, প্রথম বিভাগ তো ছেড়েই দিন, দূরের কথা। লোড এলন মানে হচ্ছে তো দূরের কথা, ঠিক আছে। নেক্সট, আমি এটা পড়াইছি, প্রোভাইডেড দ্যাট অলরেডি পড়াই রাখলাম, ইফ এর মতো কাজ করেন, কিসের মতো, ইফ। তার মধ্যে তুমি এটার এক্সাম্পলটারও দেখে নিবা, এক্সাম্পল আমি অ্যাড করবো, ইন কেস। তারপরে কোথায়, সো মাচ সো মেনি, সো মাচ সো মেনি, ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স, তোমার এত বুদ্ধি আছে যে, এই যে দ্যাট আছে যে, তোমার এত দ্যাট থাকলে কি হয় মনে রাখবা, দ্যাট থাকলে দুই দিকে প্যারালালিজম ফলো হয়, দ্যাট, হ্যাঁ এটা হচ্ছে দ্যাট এর রুল। সো মাচ, এই যে সো মাচের রুল, তা দ্যাট থাকলে দুই দিকে কি সেম টেন্স হবে। ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট, তোমার এত বুদ্ধি আছে যে ইউ ক্যান গেট আ জব, তুমি একটা চাকরি পেতে পারবে, তুমি একটা চাকরি পেতে পারবে। দেয়ার আর সো মেনি প্রবলেমস, এতগুলা সমস্যা যে আই ক্যান নট সলভ দেম, আমি সেগুলোকে সমাধান করতে পারি না। দ্যাটস ওয়াই আই হ্যাভ টু লিভ হার, আই হ্যাভ টু লিভ ইউ, যেন তোমাকে ছেড়ে দিতে হবে।
ইজ ইট আ সলিউশন? No. নো। বাই দ্য টাইম এসব পড়াইলাম না, ইন দ্য ইভেন্ট আসে না, নাও দ্যাট এত বেশি আসে না। এই যে দেখো, নিচের প্র্যাকটিস তোমাকে নিজে সলভ করে নিয়ে আসতে হবে পরের দিন। ইট ইজ জন হু ইজ দ্য কিলার। John will John who is the killer? ইট ইজ জন হু ইজ দ্য ম্যান অফ ফোকাসড। জনইক দেখছো না, ওকে কি বলা হয়? ম্যান অফ ফোকাস বলা হয় না? জনইক দেখছো? বাচ্চা কিছু দেখেনি অবশ্য, ইনোসেন্ট। ঠিক আছে, কালকে তার আম্মু আমাকে বলছে এটা। না, আসলে ভাই গ্রামে তো আমার নামে বা স্কুল লাইফে আমার নামে কেউ বিন্দু পরিমাণে রিপোর্ট দিতে হ্যাঁ, পারবে না এই রিপোর্টের কথা স্যার। বলছি না, আচ্ছা দেখো। তো দেখো জন উইক মুভিটাতে দেখো উনি খালি মানে একটা এমন থ্রিলার, ওরকম মারামারি থ্রিলার মনে করো যে অন্য মুভিগুলোতে। নেক্সট একটা থ্রিলার মুভি আমি দেখছি ভারতের অবশ্য, এই যে ইয়া আছে, রাঘব জুয়াল আছে মুভিটা, কোনটা নেই? কিল, মুভিটার নামই কিল। দেখিনি। দেখিও তুমি, কি লেগেছে ট্রেনের মধ্যে? ট্রেনের হ্যাঁ, মধ্যে ভাই, এক্সিডেন্ট কি বলে ভাই ইনোসেন্ট বলে? আরে কয়েকদিন আগেই দেখলাম ট্রেনের মধ্যে, 1 প্রচুর ঘন্টা কিলিং তাই না? 43 মিনিটের। হ্যাঁ, এরকম মনে করো যে হচ্ছে যেগুলাতে প্রচুর পরিমাণে রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা, এই তো এই ধরনের একটা মুভি হচ্ছে, জাস্ট পুরো মুভিটা জাস্ট খালি মায়ের আর মায়ের মায়ের, কোনো এই যে ইমোশন নাই। সেদিন এখানে থাকলাম না এর সাথে, জন উইক। ল্যাপটপ আসছে, ল্যাপটপে দেখলাম। কিন্তু জন উইক মুভিটাতে যে মাইরগুলা হয় ওগুলো একবারে রিয়েলিস্টিক মনে হয় না? এই যে মানে কোনো মনে হয় যে এখানে কোনো ইয়া ইউজ করে নাই, মানে কোনো ভিএফএক্স ইউজ ভিএফএক্স করছে মনে হচ্ছে ইউজই করেনি, এরকম মাটিতে যে নর্মাল গড়গড়াগড়ি সব। করতেছে সিঁড়িগুলা থেকে যে পড়তেছে, ওদের ভাই সবকিছু অ্যাক্টিং ও প্রপার, বাংলাদেশের মতো ডিসিউম ছিল না। রক্ত ঘুরে ঘুরে বেড়ায়। মারে 10 মিনিট সাউন্ড শোনা যায়। তুমি দেখো, সো এগুলো সবগুলোই তোমরা বাসা থেকে ফিল আপ করে নেবে। দ্য কার হুইচ ড্যাশ ব্রোক ডাউন ইয়াস্টারডে, দ্য কার, এই যে দেখো কারকে হু, কারের যে কার যেহেতু অবজেক্ট, আর অবজেক্ট যখন থাকে তখন আমরা রেগুলারি প্রোনাউন হিসেবে হুইচ ইউজ করি, ব্যক্তি থাকলে হুম ইউজ করি অথবা হু ইউজ করি, ঠিক আছে? জায়গা থাকলে হোয়ার ইউজ করি, সময় থাকলে হোয়েন ইউজ করি। বুঝতে পারছো? ওকে, সো আমি আর এগুলা স্পয়লার দিলাম না, তোমরা বাসা থেকে এগুলা কমপ্লিট করে নিয়ে আসবে। আমি কি এক্সাম্পল উত্তর দিছি নাকি? আচ্ছা, আচ্ছা, যদি আমরা প্র্যাকটিস গুলোতে দেখি, যেমন কমপ্লিটিং সেন্টেন্স অল বোর্ড 2023 নিয়ে আজকে বসছি। সো প্র্যাকটিস গুলো একটু দেখি, আমরা আমাদের রুল গুলাকেই ফলো করব, আমাদের যে রুলের পেজটা আছে সেটাকে আমরা বারবার দেখব, এবং সেখান থেকে আমরা চেষ্টা করব সেইখানকার রুলগুলো অনুযায়ী এখানে বসানোর। কারণ তাতে করে কি হবে, আমরা যখন প্র্যাকটিস করব, আমাদের এই রুলের শিটটা যখন আমরা বারবার পড়বো, সেখানকার রুলগুলা, সেখানকার এক্সাম্পল গুলাকে যখন আমরা ফলো করব, তখন আমাদেরকে নতুন বেশি কিছু পড়তে হবে না। আর একই ধরনের রুল, একই ধরনের এক্সাম্পলকে বারবার অ্যানালাইজ করার ফলে ওই এক্সাম্পলের রুলগুলাই আমাদের পরীক্ষার হলে সবখানেই হেল্প করবে। তখন শুধু আমরা যদি, আমাদের যদি শুধু এক্সাম্পলটা মনে থাকে, এই এক্সাম্পলটাকে অ্যানালাইজ করে সেখান থেকে স্ট্রাকচারটা বের করে আমরা ডিস্ট্রাকচার করে লিখতে পারবো। ওকে, সো লেটস স্টার্ট। প্রথম যে প্রশ্নটা সেটা সম্ভবত ঢাকা বোর্ড হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেইন অনেস্টি। তো দেখা যাক এখানে কোন রুলটা পড়ে। তো আমরা দেখতেছি এখানে ইফ আছে, তারপরে প্রেজেন্ট টেন্স আছে, তার মানে এটা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে যদি কন্ডিশনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে যে রেজাল্টটা সেটাকে ফিউচার ইনডিফিনিটে লিখতে হয়। তাহলে আমরা বলতে পারি ইফ ইউ মেইনটেইন অনেস্টি, আমি এখানে অনেক কিছুই বলতে পারি, আমরা বলতে পারি ইউ উইল বি সাকসেসফুল, ইউ উইল বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ। অথবা বলতে পারি ইউ উইল বি রেসপেক্টেড বাই অল, ইউ উইল বি রেসপেক্টেড বাই অল। ওকে, সো এখানে আমি কি করলাম, আমি এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখলাম, ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ। এখন প্রশ্ন অনেকেই আবার করে থাকে যে উইল বি আছে, তো আমরা তো জানি উইল বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর অক্সিলারি। হ্যাঁ, ঠিক আছে, উইল বি ফিউচার কন্টিনিউয়াস এর অক্সিলারি, শ্যাল বি উইল বি, কিন্তু এর সাথে তো ভার্বের সাথে আইএনজি নাই। আমরা জানি কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে উইল বি, শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে তো ভার্বের সাথে কোনো আইএনজি নাই, সুতরাং ওইটা ইনডেফিনিট। যেটাতে স্ট্রাকচার ফলো করবে না স্ট্রিক্টলি কন্টিনিউয়াস এর, সেটা ইনডেফিনিট। এরপরেরটা ইউ উইল বি রেসপেক্টেড বাই অল। এই যে উইল বি অর্থাৎ বিভার প্লাস ভিথিরি কেন, কারণ এই যে রেসপেক্ট করবে সেটা তো সে নিজে, ইউ তো করবে না, মানুষেরা করবে, এই জন্য বাই অল। ওকে, সো এভাবে লিখলেই হবে, যে কোনো একটা পরীক্ষায় কিন্তু একটা আনসার দিতে হবে, দুইটা না, দুইটা গাইডে দেয়া থাকতে পারে। নেক্সট, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ ড্যাশ। তো আমরা জানি আই উইশ এর পর পাস্ট ফর্মে লিখতে হয়, আই উইশ এর পর ভার্বটাকে ওয়্যার করে লেখা যায়, এটা একটা রুল, প্লাস আরেকটা রুল হচ্ছে উড প্লাস কুড যুক্ত করে লিখতে হয়। ওকে, সো আমি এখানে বলতে পারি, যেমন এখানে এখানে আমরা দেখতেছি ফ্যান্টাসি কিছু নাই, খুব বেশি ফ্যান্টাসির কিছু নাই, যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশ
ইংলিশ ম্যান, এরকম কিছু না। আমরা বলতে পারি যে আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা আমরা বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আই উইশ, আমি যদি পারতাম ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংলিশ বলতে পারতাম, এরকমটা। ইট ইজ আ লং টাইম সিন্স ড্যাশ, সিন্সের আমরা রুল পড়ছিলাম, সিন্সের রুলে আমরা পড়ছিলাম সিন্সের সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরেরটাকে পাস্ট ইনডিফিনিটে লিখতে হয়। ফর ইউর স্যাটিসফ্যাকশন আমি একটু সিন্সের রুলটা বের করি। এটা একটা রুল, এই যে সিনচের এখানে দেখি যে সিনচের আগের ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে মেইন ক্লজের পরের ভার্বটা সিম্পল পাস্ট টেন্সে হয়। ইট ইজ 10 ইয়ার্স সিন্স আই মেট হিম। ওকে, সো ওই রুলটা ফলো করে আমরা এখানে লিখবো ইট ইজ আ লং টাইম, অনেকদিন হয়ে গেছে সিন্স, ইট ইজ আ লং টাইম সিন্স আই মেট ইউ দিতে পারি, মেট ইউ। ওকে, তাহলে মিট এর পাস্ট ফর্ম হচ্ছে মেট, সিন্স আই মেট ইউ, এখানে বলতে পারো লাস্ট, সিন্স আই মেট ইউ লাস্ট, সর্বশেষ আমার তোমার সাথে দেখা করার। হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, এতে এখানে একটা স্ট্রাকচার আমরা ফলো করবো। হোয়াইল এর এক্স্যাক্টলি পরে যদি কোনো ভার্ব আসে সেটাকে আইএনজি তে লিখতে হয়, বাট হোয়াইল এর পরে যদি একটা সাবজেক্ট আসে তারপরে যদি ভার্ব আসে তাহলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হয়। হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, সে তার কাজ করার সময় অনেক কথা বলে। আই ডোন্ট লাইক পিপল, আমি এমন মানুষকে পছন্দ করি না, হু, যে, তো আমরা জানি হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন সবসময় তার আগের নাউন বা প্রোনাউনকে ফলো করে বসে। তো পিপল যেহেতু প্লুরাল, আবার এই আরেকটা জিনিস মনে রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউনের মধ্যে ডাব্লিউ, এই যে হু, হু প্যারালালিজম ফলো করে। প্যারালালিজম মানে কি, তার সামনে যেই ধরনের টেন্স হবে পরেও সেই ধরনেরই টেন্স হবে। তাহলে হু আর নট sincere in their work, THEIR, are not sincere in their work, W। ওকে, সো এখানে আর কেন দিলাম, কারণ পিপল আছে প্লুরাল, এই জন্য এখানে হবে আর। আর টেন্স দুই দিকেই প্রেজেন্ট ইনডেফিনিট। আই ডোন্ট লাইক পিপল হু আর নট সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক। ওকে, অথবা তুমি বলতে পারো আই ডোন্ট লাইক পিপল হু টক টু মাচ হোয়াইল ওয়ার্কিং। The beggar was very hungry. No sooner had he got a piece of loaf on the road than dash. তো আমরা জানি নো সুনার হ্যাড যদি থাকে, অর্থাৎ অতীতে যখন দুইটা কাজ হয়, একটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হয় আর একটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হয়। বলছে নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ, তো এখানে সামনে দেখতেছি হ্যাড প্লাস গট আছে, তার মানে এদিকে পাস্ট পারফেক্টে আছে, আর দেন এর পরে তাহলে আমাকে পাস্ট ইনডেফিনিটে লিখতে হবে। অর্থটা কি, যে বিগার মানে ভিক্ষুকটা খুবই ক্ষুধার্ত ছিল। সে তার হাতে, মানে সে কোথায়, রোডের মধ্যে, সে রাস্তায় এক টুকরা রুটি কুড়ে পেতে না পেতেই সেটাকে খেয়ে ফেললো অথবা তুলে নিল, এরকম। সো আমরা বলতে পারি দেন হি এট ইট আপ, দেন হি এট ইট আপ বলতে পারি, অথবা হি পিকড ইট আপ, হি পিকড ইট আপ। তাহলে হি এট ইট আপ, এট আপ মনে রাখতে হবে, ইট আপ মানে হচ্ছে, ইট আপ হচ্ছে একটা গ্রুপ ভার্ব, এর অর্থ হচ্ছে খেয়ে সাবার করে ফেলা বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি এট ইট আপ, সে এটাকে খেয়ে ফেললো, অথবা বলতে পারি হি পিকড ইট আপ, সে এটাকে তুলে নিল। তাহলে এইদিকে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, তাহলে এইদিকে হবে পাস্ট, এটা এট হবে, ই এট, এই না, এট ই, হি এট ইট আপ, হি পিকড ইট আপ। ওকে, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, ওল্ড ম্যানটা খুবই দুর্বল। হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে আস্তে হাঁটতেছে, কেন? তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যেহেতু আমাদের এখানে কোনো স্ট্রাকচার দেওয়া নেই, অর্থাৎ আমি এখানে লেস্ট লাগাবো নাকি ক্যান নট, কুড নট, নাকি মে নট, মাইট নট, কি লাগাবো এরকম কিছু বলা নেই, তাহলে যে কোনো একটা দিয়ে করলেই হবে, কিন্তু গ্রামাটিক্যাল ফলো করে করতে হবে। তো আমি বলতে পারি হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে আস্তে হাঁটতেছে। হি লেস্ট থাকলে আমরা জানি শুড লাগাতে, হি শুড ফল ডাউন, লেস্ট হি শুড ফল ডাউন, তা না হলে কি হবে, সে মাটিতে পড়ে যাবে। সে আস্তে আস্তে হাঁটতেছে, লেস্ট হি শুড ফল ডাউন, সে পড়ে যাবে। অথবা আমরা বলতে পারি হি ইজ ওয়াকিং স্লোলি সো দ্যাট হি ডাজ নট ফল ডাউন, সে যেন পড়ে না যায়। দুই দিকেই সেম টেন্সে, ডাজ নট। এরপরে দেখো
A student should not memorize any answer blindly. অন্ধের মতো একজন ছাত্রের সবকিছু মুখস্থ করা উচিত নয়। If he memorizes the answer without knowing the meaning, সে যদি অর্থ না বুঝে কোনো কিছু মুখস্থ করে, উত্তরগুলো মুখস্থ করে, তাহলে কি হবে? তো আমরা দেখতেছি ইফ আছে এবং এদিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তার মানে এটা কন্ডিশনাল। আর কন্ডিশনালের ক্ষেত্রে ইফ হি মেমোরাইজেস সামনের কন্ডিশনটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে হয়, তাহলে আমাদেরকে রেজাল্টটাকে ফিউচার ইনডেফিনিটে লিখতে হয়। তাহলে প্লিজ ক্লোজ দ্য ডোর। ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, তাহলে আমরা বলতে পারি যে কি, কেউ যদি, অথবা অর্থাৎ সে যদি অর্থ না বুঝেই তার মিনিং গুলোকে মুখস্থ, অর্থ না বুঝেই আনসার গুলোকে মুখস্থ করে, তাহলে সে তার প্রতিভাটাকে নষ্ট করবে, অথবা সে তার ভিতরে থাকা ট্যালেন্ট বা প্রতিভাটাকে বিকশিত করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি উইদাউট নোয়িং দ্য মিনিং হি উইল লুজ হিজ ট্যালেন্ট, এটাও বলতে পারি, অথবা হি উইল নট বি এবল টু ডিসকভার হিজ হিডেন ট্যালেন্ট। চেষ্টা করবা পরীক্ষার হলে একটু বড় বড় করে সেন্টেন্স গুলা ক্রিয়েট করার, বাট you have to follow the structure strictly. He will not be able to discover his hidden talent. তাহলে কেউ যদি উত্তরগুলোকে মুখস্থ করে না বুঝে, তাহলে সে করতে পারে he will lose his talent, or he will not be able to discover his hidden talent. কেন আমি এদিকে ফিউচার ইনডিফিনিট ইউজ করলাম? কারণ এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট আছে and it's a conditional sentence. Corruption is the main hindrance to the development of our country. Hindrance শব্দের অর্থ হচ্ছে বাধা। In your exam, they can ask you to uh, replace this word. I mean, এরকম ওয়ার্ড আসে অনেক সময় সিনোনিম অ্যান্টোনিম লেখার ক্ষেত্রে। তো হিন্ড্রেন্স হচ্ছে বাধা, এর যদি আমরা সিনোনিম দেখি তাহলে বেরিয়ার হতে পারে, অবস্টাকল হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে। So corruption is the main hindrance to the development of our country. It is high time. এটাই উপযুক্ত সময়। আমরা জানি it is time, it is high time এর পর ভার্বের পাস্ট ফর্মে লিখতে হয় পরের ভার্বটাকে। তাহলে it is time, it is high time we removed corruption from our country. অথবা আমরা বলতে পারি it is high time we raised our hand against corruption. had I earned enough money, এই যে দেখো এদিকে had I earned enough money থার্ড কন্ডিশনালে চলে আসছে। থার্ড কন্ডিশনাল কি বলে? যদি কন্ডিশন সেন্টেন্সটা, এখন প্রশ্ন হচ্ছে এখানে তো ইফ নাই, তাহলে কেন কন্ডিশন হলো? অনেক সময় এরকমটাই থাকে, হ্যাড আই, ইফ ছাড়াও এরকম সামনে যদি হ্যাড দিয়ে শুরু হয় একটা বাক্য, তার মানে সেটাও কন্ডিশনালের মতোই স্ট্রাকচার ফলো করে। তাহলে একদিকে যদি হ্যাড আই আর্নড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আরেকদিকে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভিথির ইউজ করে লিখতে হয়। সো হ্যাড আই আর্নড এনাফ মানি, আমি যদি অনেক টাকা পয়সা ইনকাম করতাম, আই উড হ্যাভ হেল্পড the poor. I would have অথবা I might have, I could have helped the poor. My brother will come to Rajshahi from Dhaka. রাজশাহী থেকে ঢাকায় আসবে আমার ভাই। So I have to go to the station. আমাকে স্টেশনে যেতে হবে with a view to. So we know that after with a view to we use verb plus ing structure. তাহলে এখানে কি হবে? with a view to, তাহলে I have to go, আমাকে যেতে হবে স্টেশনে কিসের উদ্দেশ্যে? তাকে রিসিভ করার উদ্দেশ্যে। with a view to রিসিভিং বানানটা RECIEVING, রিসিভিং, তারপর তো বানানটা ভুল করলাম, RECEI, রিসিভিং মাই ব্রাদার। তাহলে so I have to go to the station with a view to receiving my brother. The next, I don't know which board is this, but এটাও 2023 সালেরই একটা বোর্ড। ঢাকায় পরে যে বোর্ডটা থাকে সম্ভবত সেটা হবে। The martyrs laid down their lives. এই যে laid down একটা appropriate preposition, এর অর্থ হচ্ছে উৎসর্গ করা, ত্যাগ করা, sacrifice, জীবন দেয়া। The martyrs laid down their lives, শহীদারা জীবন দিয়েছিল 1971 সালে, মৃত্যুযোদ্ধারা। They did it so that, তারা এটা কিসের জন্য করেছিল? They did it so that we can get
a we can get a freedom. So they did it so that we can get our freedom. আমরা আমাদের স্বাধীনতা যেন পাই, অথবা আমরা বলতে পারি এখানে we can get our freedom এছাড়া অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যেতে পারে, so that they can give। ও আচ্ছা, এখানে যেহেতু দেখা যাচ্ছে এখানে দে ডিড আছে, এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এদিকেও আমাদেরকে পাস্ট করেই লিখতে হবে। উই কুড গেট আওয়ার ফ্রিডম, অথবা বলতে পারি দে ডিড ইট সো দ্যাট দে কুড গিভ আ লিবারেটেড কান্ট্রি, ফ্রিডম কান্ট্রি টু দেয়ার পিপল। ইটস টু লেট, অলরেডি দেরি হয়ে গেছে, ইটস টু লেট অনেক দেরি হয়ে গেছে। উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, তার মানে এখানে কিছু একটা ছিল এই গ্যাপের ভিতরে, আমাদেরকে এখানে বলছে এখন পরের দিকের স্ট্রাকচারটা একটু দেখি। উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন, তাহলে উড নট হ্যাভ প্লাস ভি3, কুড নট হ্যাভ প্লাস ভি3 আমরা কোথায় বসাই? যখন আমরা থার্ড কন্ডিশনাল দেখি, থার্ড কন্ডিশনাল হচ্ছে যদি একটা পাস্ট পারফেক্টে থাকে, কন্ডিশনটা পাস্ট পারফেক্টে থাকলে রেজাল্টে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভি3 ইউজ করে লিখতে হয়, তাহলে এটাও থার্ড কন্ডিশনের। তাহলে যেহেতু থার্ড কন্ডিশনাল, তার মানে এইদিকে আমাকে পাস্ট পারফেক্ট করে লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। আমরা যদি সময় মতো স্টেশনে আসতাম তাহলে আমরা হয়তো ট্রেনটা মিস করতাম না। তাহলে এখানে বলতে পারতাম আমরা যে কি, ইফ উই হ্যাড কাম টু দ্য স্টেশন ইন টাইম, এটুকুই। তাহলে ইফ উই হ্যাড কাম টু দ্য স্টেশন ইন টাইম, যদি আমরা সময় মতো স্টেশনে আসতাম, উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন, তাহলে আমরা ট্রেনটা মিস করতাম না। দ্য পোম ইজ টু ডিফিকাল্ট ফর ড্যাশ, তো আমরা জানি টু স্ট্রাকচার হচ্ছে টু সামথিং টু ড্যাশ, তো দ্য পোম মানে কবিতাটা আমার পক্ষে মুখস্থ করা খুবই কঠিন, এরকম দিতে পারি, ফর মি টু মেমোরাইজ অথবা আন্ডারস্ট্যান্ড ইটস থিম। তাহলে আমরা বলতে পারি কি, দ্য পোম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড ইটস থিম। এটা না দিলেও হবে, ফর মি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে দ্য পোম ইজ টু ডিফিকাল্ট, তো কবিতাটা খুবই কঠিন, ফর মি আমার জন্য, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে। ডেঞ্জার কামস হোয়ার ড্যাশ, আচ্ছা এটা হচ্ছে একটা ইডিয়মস। ডেঞ্জার মানে বাংলা একটা কথা ছিল, যেখানে ভূতের ভয় সেখানেই রাত হয়। সো যেখানে ভূতের ভয় সেখানে রাত হয়, এটার ইংরেজি হচ্ছে ডেঞ্জার্স কাম হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড। ডেঞ্জার্স কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, যেখানে ভয় পাওয়া হয়, যেখানেই ভূতের ভয় হয় সেখানেই বিপদ হয়, মানে এইটাই বাংলাটা হচ্ছে, যেখানে ভূতের ভয় সেখানেই রাত হয়। তো আমরা ওইটাকে রূপক ভাবে বোঝাই, এর বাংলা অর্থ অ্যাকচুয়ালি আমরা বোঝাই যে যেখানে বিপদের একটা আশঙ্কা থাকে সেখানেই বিপদটা হয়। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। শি স্পোকস অ্যাজ ইফ ড্যাশ, সো আমরা জানি অ্যাজ ইফ এর সামনে যদি ইনডিফিনিট টেন্স থাকে, পরেরটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে লিখছি অথবা ওয়্যার যুক্ত করে লিখি, বাট এদিকে দেখা যাচ্ছে অ্যাজ ইফ এর সামনে অলরেডি পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরেরটাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। শি স্পোকস অ্যাজ ইফ শি হ্যাড হ্যাড অ্যান এমবিবিএস, সে এমন আচরণ করতেছিল মনে হচ্ছে সে এমবিবিএস হয়ে গেছে। শি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক, কোয়াক মানে হচ্ছে হাতুড়ি ডাক্তার। গ্রামের দিকে কিছু ডাক্তার থাকে যেটা একটা টেবিল নিবে, নিয়ে জাস্ট হচ্ছে এক বক্স ওষুধ নিবে, নিয়ে হাটের দিন করে একবারে হাটের মাঝখানে গিয়ে বসে ওষুধ বিক্রি করা শুরু করবে। জাস্ট কি বিক্রি করে, নাপা, প্যারাসিটামল, এটা এই ধরনের ওষুধগুলোই বিক্রি করে। সো দিস টাইপ অফ পিপল, অ্যাকচুয়ালি এদেরকে ভিলেজ ডাক্তার বলা হয়, কারণ আজ থেকে প্রায় অনেক দিন আগে কিন্তু তারাই হচ্ছে ইয়ে করতো, সেবা দিত রোগীদেরকে। দ্য থিভ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ, আফ্রেড এর পর ভয়, কোনো কিছুকে ভয় পাওয়া, যাকে ভয় পাবো তাকে পেছনে এইখানে সামনে দিতে হবে আফ্রেড অফ, আফ্রেড অফ কোনো কিছুকে ভয় পাওয়া, তাহলে এখানে পুলিশকে ভয় পাওয়া বুঝাইছে। দ্য থিভ চোরটি ওয়াজ আফ্রেড অফ, পুলিশকে ভয় পেত, ওয়াজ আফ্রেড পুলিশের ভয়ে ছিল। হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেছে। কেন? লেস্ট, এই যে লেস্টের পরে আমরা জানি কি শুড প্লাস ইউ সাবজেক্ট প্লাস
শুড প্লাস ভার্বের বেস ফর্ম করে লিখতে হয়। হি ran away lest he should be arrested, অ্যারেস্টেড তো দেওয়াই আছে, SHOULD। এখন প্রশ্ন হচ্ছে শুড দিলেই তো হইতো, শুড বি কোন সেন্সে দিলাম? কারণ সে নিজে নিজেই, শুড দেওয়া যেত যদি এমন বাক্য হতো যে সেখানে নিজে নিজেই এর বা সাবজেক্টের কাজটা নিজে নিজেই করতো, কিন্তু এখানে যেহেতু অ্যারেস্টের কাজটা সে নিজে করতেছে না, বরং পুলিশ করতেছে, অন্য কেউ করতেছে, এজন্য শুড বি প্লাস ভি থ্রি, অর্থাৎ প্যাসিভ মোড ইউজ করা হয়েছে, যেখানে বি ভার্বের পর ভি থ্রি ইউজ করা হয়েছে। তাহলে হি র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি অ্যারেস্টেড, তা না হলে সে অ্যারেস্ট হয়ে যেত। ডিসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস, তো আমরা জানি ডিসপাইট শব্দটার ক্ষেত্রে কি রুল হয়, যে একদিকে পজিটিভ হলে আরেকদিকে নেগেটিভ হয়, কিন্তু টেন্স সেম থাকে। লেট মি শো ইউ। এই যে ইনস্পাইট অফ ডিসপাইট অফ, একদিকে যদি পজিটিভ পজিটিভ মিনিংফুল সেন্টেন্স থাকে, আরেকদিকে নেগেটিভ মিনিংফুল সেন্টেন্স ইউজ করতে হয়, আরেকদিকে নেগেটিভ মিনিংফুল সেন্টেন্স থাকলে অন্যদিকে পজিটিভ মিনিংফুল সেন্টেন্স বা টেন্স কিন্তু সমান থাকে। যেমন ইনস্পাইট অফ হিজ প্রভার্টি, এদিকে দেখলাম যে একটা নেগেটিভ একটু মিনিং দিচ্ছে প্রভার্টি বা দারিদ্রতা ব্যাপারটা, আর এদিকে পজিটিভ, হি ইজ অনেস্ট, সে সত্য। তাহলে দেখো এইদিকেও হচ্ছে ইনস্পাইট অফ হিজ প্রভার্টি, এদিকেও প্রেজেন্ট টেন্স, এদিকেও প্রেজেন্ট টেন্স। এদিকে ডিসপাইট হিজ সলভেন্সি হি ইজ আ মাইসার, তার কি সচ্ছলতা থাকা সত্ত্বেও সে কৃপণ। একদিকে এইদিকে হচ্ছে পজিটিভ মিনিং, কিন্তু এদিকে নেগেটিভ মিনিং। সিমিলার থিংস উই হ্যাভ টু ইউজ ইন দ্যাট কেস অলসো। ডিসপাইট, তাহলে আমরা বলতে পারি ডিসপাইট অফ হিজ পভার্টি হি হেল্পস হিজ রিলেটিভস, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও, সে দরিদ্র হওয়া সত্ত্বেও, হি হেল্পস হিজ রিলেটিভ, সে তার আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করে। হি টুক ড্যাশ ড্যাশ হিস্ট্রি, হি টুক লজিক, হি টুক লজিক, সে লজিক নিয়েছে, যুক্তিবিদ্যা নিয়েছে, ড্যাশ হিস্ট্রি, হিস্ট্রি এর পরিবর্তে। তো আমরা যখন পরিবর্তে দেখি তখন আমরা ইন লাই অফ অথবা ইনস্টেড অফ ইউজ করি। এইখানে দেখি, সো ইনস্টেড অফ অথবা ইন লাই অফ, ইনস্টেড অফ ইন লাই অফ কিভাবে বসে? ইনস্টেড অফ অথবা ইন লাই অফ হিস্ট্রি হি টুক লজিক, তাহলে ইতিহাসের পরিবর্তে সে যুক্তিবিজ্ঞা নিয়েছিল। তাহলে কোনো কিছুর পরিবর্তে সেন্স যখন দিবে সেখানে আমরা ইনস্টেড অফ অথবা ইন লাই অফ লিখতে পারি। তো আমরা বলতে পারি এখানে ইন লাই অফ। তাহলে হি টুক লজিক ইন লাই অফ হিস্ট্রি, হিস্ট্রি সিমস টু বি ডিফিকাল্ট টু হিম, হিস্ট্রি তার কাছে কঠিন মনে হচ্ছিল। ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি, ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত থাকতাম, তাহলে দেখতেছি এইদিকে হ্যাড বিন হাংরি আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এইদিকে আমাদের উড হ্যাভ প্লাস কুড হ্যাভ ইউজ করে লিখতে হবে। আই উড হ্যাভ ইটেন সামথিং, আমি কোনো কিছু খেয়ে নিতাম। যদি আমি হাংরি থাকতাম, আই উড হ্যাভ ইটেন সামথিং, আমি কোনো কিছু খেয়ে নিতাম, বাট আই এম নট হাংরি অ্যাট অল, কিন্তু আমি একদমই ক্ষুধার্ত না। কারাপশন ইজ এ কার্স, দুর্নীতি হচ্ছে একটা অভিশাপ। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এর পরে কোন টেন্স ইউজ হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য গভর্নমেন্ট, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, আমরা বলতে পারি কি টুক এ স্টেপ অথবা ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ টু রিমুভ corruption from our country. Bas. So it is high time the government took initiative, took past form হয়ে গেছে, initiative to remove corruption from our country. ওকে, নেক্সট আরেকটা টেস্ট করাই। ফ্লোরেসেন্স নাইটিঙ্গেল, আমরা জানি যে নার্সিং এর একজন মহান ব্যক্তিত্ব ছিলেন ফ্লোরেসেন্স নাইটিঙ্গেল, ওয়ান্টেড টু বি আ নার্স, সে নার্স হতে চেয়েছিল। উইথ আ ভিউ টু, আমরা জানি উইথ আ ভিউ টু এরপর ভার্বের সাথে আইএনজি করে লিখতে হয়, তাহলে উইথ আ ভিউ টু নার্সিং অথবা হেল্পিং, হেল্পিং হয় না, অ্যাকচুয়ালি নার্সিং দিলেই ভালো হয়, কারণ এখানে সেবামূলক কোনো একটা শব্দ দিতে হবে। উইথ আ ভিউ টু নার্সিং সিল্ক পিপল, নার্সিং সিক পিপল অথবা এইলিং পিপল, নার্সিং সিক পিপল
নেক্সট, ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, তাহলে ইফ আই হ্যাড পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন অনেকে বলতে পারে হ্যাড আছে, পাস্ট পারফেক্ট তো না, হ্যাড এর পর তো ভি3 নাই, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট। ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে আমি কি করতাম? তাহলে এদিকে কি করতে হবে, যেহেতু ওইদিকে কন্ডিশনটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে এদিকে উড বা কুড যুক্ত করে লিখতে হবে। আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আর অনেক কিছু লেখা যেতে পারে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, আই উড ফ্লাই ইন দ্য স্কাই টু ভিজিট ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, লাইক দিস। বাট মেইন জায়গায় ফোকাস করতে হবে এখানে, যেন উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়। কেন হবে ভার্বের বেস ফর্ম? উড মনে রাখলেই হবে, কারণ আমরা জানি উইড হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্ব গুলোর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। ইউনাইটি ইজ এ স্ট্রেংথ, একতাই বল। ইউনাইটেড উই স্ট্রেংথ, ডিভাইডেড উই, হ্যাঁ, ডিভাইডেড উই ফেল, এফ ই ডাবল এল, এফ এ ডাবল এল, ফল। ঠিক আছে, ইউনাইটেড উই স্ট্রেন, এটা কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকবার কমপ্লিটিং সেন্টেন্সে একটা দুইটা করে ইডিয়মস আসে। এই জন্য কিছু স্পেসিফিক ইডিয়মস আছে গত 5 বছরে বা 7 বছরে যেগুলো আসছে, এগুলোকে মুখস্থ রাখতে হবে। আই উইল প্রোভাইড ইউ আ লিস্ট অফ দিস থিংস অলসো। টাইমস প্লেস আ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উই ক্যানট প্রসপার ইন লাইফ আনলেস ড্যাশ, আমরা জানি আনলেস শব্দটার দুই দিকে সেম টেন্স ইউজ হয়। বলতেছে উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারবো না, আনলেস উই ইউজ আওয়ার টাইম প্রপারলি, যদি আমরা আমাদের সময়টাকে, এখন প্রশ্ন হচ্ছে অনেকে কি করবে, আনলেস এর পরে নেগেটিভ শব্দ ইউজ করবে, বাট মনে রাখতে হবে আনলেস ইটসেলফ একটা নেগেটিভ শব্দ, এই জন্য এরপরে নেগেটিভ ইউজ করা যাবে না। আনলেস উই ইউজ আওয়ার টাইম প্রপারলি, যদি না আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার না করি। অর্থাৎ এইদিকে এইখানে লেখা যাবে না উই, আনলেস উই ডু নট ইউজ আওয়ার টাইম প্রপারলি, কারণ আনলেস ইটসেলফ নেগেটিভ, এখানে ডু নট ইউজ করা যাবে না, জাস্ট ইউজ। হোয়েনেভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস, যখনই আমাদের আঙ্কেল, যখনই আঙ্কেল আমাদের বাসায় আসে, হি ড্যাশ, আই হ্যাভ নেভার সিন হিম কামিং টু আওয়ার হাউস এমটি হ্যান্ডেড। তাহলে বলছে হোয়েনেভার মাই আঙ্কেল কাম টু আওয়ার হাউস হি ব্রিং সামথিং ফর আস, আমরা বলতে পারি হি ব্রিংস সামথিং ফর আস। এখন কেন হোয়েনেভারের দুই দিকে সেন্টেন্স থাকে? তাহলে হোয়েনেভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস হি ব্রিংস, হি যেহেতু আছে থার্ড পার্সন সিঙ্গুলার হলে আইস বা আইস, এস বা ইএস যুক্ত হয়, হি ব্রিংস সামথিং ফর আস। আর যেহেতু বুঝতেই পারতেছি যে এটা এমন একটা কাজ যেটা অলওয়েজ মানে নৃত্যবিত্ত অফেনলি এটা হয়, তাহলে এই ধরনের কাজগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি। ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ, বলছে ইটস আর ডিটারমেন্ট, ইট ইজ আর ডেট্রিমেন্টাল টু হেলথ, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। There is a saying, you give eating junk food, it is a detriment. Are you strong enough to carry the box? ইটস আ ডেট্রিমেন্টাল টু হেলথ, এই ডেট্রিমেন্টাল মানে হচ্ছে শরীরের জন্য ক্ষতিকারক, তাহলে আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম ইউ রিমুভড স্মোকিং, ইউ রিমুভড, রিমুভড না অ্যাকচুয়ালি ছেড়ে দেওয়া, ইউ লিভড স্মোকিং। অথবা আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম ইউ অ্যাভয়েড
জাঙ্ক ফুড অথবা ইট ইজ হাই টাইম ইউ স্টপড, STOPPED, স্টপড ইটিং অথবা হ্যাভিং জাঙ্ক ফুড। ব্যাস, ইট ইজ হাই টাইম ইউ স্টপড ইটিং জাঙ্ক ফুড, তুমি জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দাও বিকজ ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। এটার সাথে যেহেতু কোনো কনটেক্স নাই, তো এরকম যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কোনো কনটেক্স আমরা খুঁজে নিয়ে এসে দিলেই হয়ে যাবে। দ্য বক্স ইজ ভেরি হ্যাভি, বক্সটা খুবই ওজন অথবা ভারী। আর ইউ স্ট্রং এনাফ, এনাফের পরে টু হয়, আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স, আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স, এনাফ শব্দটার পরে টু ইউজ হয়, তারপরে এইদিকে যেটা দরকার হবে এর সাথে, তাহলে এখানে ক্যারি দ্য বক্স, বক্স উঠিয়ে নেওয়া বা বহন করার ইংরেজি হচ্ছে ক্যারি। আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স, তো এখানে আমাদের তেমন কোনো রকেট সায়েন্স নেই, জাস্ট আমাদেরকে একটা ডাব্লিউএস কোশ্চেনের ডাব্লিউএস কোশ্চেন কেমন হয় সেই স্ট্রাকচারটা ফলো করতে হয়েছে। তাহলে আমরা জানি ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে প্রথমে ভার্ব দিয়ে বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এদিকে থাকে। এখানে কি, আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স। জন ইজ ফন্ড অফ রিডিং, সে রিডিং মানে হচ্ছে পড়া, সে বই পড়ার ভক্ত এরকম একটা। হোয়েন এভার হি গোস টু দ্য বুক ফেয়ার, যখনই সে বুক ফেয়ার বা বই মেলায় যায়, হি বাইস সাম বুকস, সে কিছু বই কিনে নিয়ে আসে। হোয়েন এভার থাকলে দুই দিকে সেন্টেন্স। রিমা ইজ আ গুড সিঙ্গার, রিমা হচ্ছে একজন ভালো গায়ক, গায়িকা। যেহেতু রিমা, শি সিংস সো ওয়েল, সে খুবই সুন্দর করে গান গায়। দ্যাট, এখন সে সুন্দর করে গান গায় কেন, যেন দর্শকরা তার দিকে মনোযোগী হয় বা তার গানগুলা যেন শুনে সবাই যেন তাকে ফলো করে, এগুলো একটা ব্যাপার হতে পারে। সো আমরা বলতে পারি যে শি সিংস সো ওয়েল দ্যাট শি শি পেইস অ্যাটেনশন অ্যাটেন attention she pays everyone's attention she pays everyone's attention she sings so well that she pays everyone's attention, সে যেন সবার মনোযোগ আকর্ষণ করতে পারে। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ যেহেতু একটা কৃষি প্রধান দেশ, উই শুড পুট এমফাসাইজ অন আওয়ার এগ্রিকালচার সেক্টর। তার মানে এখানে কি বলতে পারি, যেহেতু এদিকে সিন্স আছে, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, তাহলে সামনে যখন সিন্স থাকে তখন প্যারালালিজম হয়, তাহলে আমরা বলতে পারি ইটস ইকোনমি, অথবা হার বলতে পারি, কারণ বাংলাদেশকে যেহেতু হার ইকোনমি মোস্টলি ডিপেন্ডস অন এগ্রিকালচার, হার ইকোনমি মোস্টলি ডিপেন্ডস অন এগ্রিকালচার। তাহলে সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, সো এক্ষেত্রে এগ্রিকালচার বাংলাদেশের পসেসিভ হিসেবে আমরা হচ্ছে হার ইউজ করতে পারি, অথবা ইটসও ইউজ করতে পারি। হার কেন ইউজ করি, বাংলাদেশকে অলওয়েজ বাংলাদেশের হিসেবে হারই ইউজ করা হয়। হার ইকোনমি মোস্টলি ডিপেন্ডস অন এগ্রিকালচার, উই শুড পুট এমফাসাইজ, আমাদেরকে জোর দেওয়া উচিত, অন আওয়ার এগ্রিকালচারাল সেক্টর, আমাদের কৃষি সেক্টর গুলোতে। আর অনেকগুলো আছে, নিজেরা প্র্যাকটিস করবা, এন্ড নেক্সট ডেতে তোমরা যখন আসবা আমি তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস করাই দিব। আচ্ছা, 4 নম্বরটা শুরু করি। এখানে বলছে প্রথমটাতে, দেয়ার ইজ আ ওয়াইজ সেইং দ্যাট ইউনাইটেড উই স্ট্যান্ড, বলতেছে একটা একটা ভালো কথা আছে, একটা সুন্দর কথা আছে, একটা জ্ঞানী কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড। এখানে বলছে একতাই উত্থান, এরকম একটা আমরা জানি একটা প্রভার্ব আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, একতাই উত্থান বিভাজনে পতন। আমি যদি একটু দেখাই যে শীটটা আমাদের আছে, এই শীটের ভিতরে ইনক্লুড করা আছে এটাই, যে দেখো 2 নম্বরে যে প্রভাবটা দেওয়া আছে সেটাই কিন্তু আমাদের উত্তর, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, একতাই উত্থান
বিভেদেই পতন। এখানে আরো বেশ কিছু আছে। আই হ্যাভ ট্রাইড টু ইনক্লুড 21 ইম্পর্টেন্স অফ দ্যাম। অ্যাজ ইউ শো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, ভয় করলে বিপদ আপনি এসে পড়ে, অর্থাৎ ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফিয়ার, যেখানে ভয় পাওয়া হয়। এখানে আরেকটা এটাকে বলা হয় যেখানেই ভূতের ভয় সেখানেই রাত হয়, এরকম একটা ব্যাপার। চকচক করলেই শোনা হয় না, ভাগ্যের লিখন যায় না করা খণ্ডন, এরকম অনেকগুলো আছে যেগুলো এখানে আমরা যদি ইনক্লুড করা আছে, so সেখান থেকে একটা কমন পড়ছে এখানে। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এখন প্রশ্ন হচ্ছে এটা কি আমি এমনি এমনি পারবো? না, এটা মুখস্থ করতে হবে, উপায় নেই। বেশ কয়েকটা আছে যেগুলো গত 5 বছরে যতগুলো আসছে সেগুলো যদি আমরা মুখস্থ করি, এছাড়াও কিছু ইম্পর্টেন্ট আছে আমি লিস্টে দিয়ে রেখেছি, সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ চেষ্টা করা আশা করা যায় সেগুলোর মধ্যে থেকে কমন পড়বে। সো দ্য আনসার ইজ ডিভাইডেড উই ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একতাই উত্থান, বিভাজনেই পতন। উই ওয়ার্কড বলছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। সো দ্যাট ড্যাশ, সো দ্যাট কি আমরা বলতে পারি, সো দ্যাট উই ক্যান লিড, অথবা আমরা বলতে পারি উই ক্যান বি সাকসেসফুল ইন আওয়ার লাইফ। উই ক্যান বি সাকসেসফুল ইন আওয়ার লাইফ। আমরা জানি কি সো দ্যাট থাকলে পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে ইউজ করতে হয়, ক্যান অথবা মে। আর সো দ্যাট এর ক্ষেত্রে দুই দিকে টেন্স সমান থাকে, যেহেতু উই ওয়ার্ক হার্ড প্রেজেন্ট ইনডেফিনিট, এই জন্য এইদিকে আমরা দিলাম প্রেজেন্ট ইনডেফিনিট। ক্যান বা কুড এগুলা দিয়ে অ্যাকচুয়ালি অনেকজনে কুড যদি থাকতো তাহলে সেটা পাস্ট হতো, বাট যেহেতু ক্যান আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ ভেরি ফন্ড অফ মি। ফন্ড অফ শব্দের অর্থ প্রিয়, কোনো কিছুর প্রতি আকৃষ্ট থাকা, যেমন ফন্ড অফ হ্যাভিং টি, আমরা পড়ছিলাম ফন্ড অফ হ্যাভিং টি। ফন্ড অফ শব্দটার পরে যদি ভার্ব থাকে সেটাকে আইএনজি করে লিখতে হয়, বিকজ উই নো দ্যাট আফটার উইদাউট টু আফটার অল প্রিপোজিশন উই ইউজ ভার্ব প্লাস আইএনজি স্ট্রাকচার। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ ভেরি ফন্ড অফ মি, আমার ছোট ভাই আমার খুব ভক্ত। এখানে ফন্ড অফ বলতে ভক্ত বোঝাবো। হোয়েন এভার আই গো আউট, যখনই আমি বাইরে যেতে চাই। এখানে তাহলে কি দিতে পারি, যখনই আমি বাইরে যেতে চাই তখন কি বলো? না, এরকম না। যখনই আমি বাইরে যেতে চাই তুমি বলতে পারো যখনই আমি বাইরে যেতে চাই তখনই সে আমার সাথে যাওয়ার জন্য জোরাজুরি করে, এটা বলতে পারো। অথবা যখনই আমি বাইরে যাই আমি তার জন্য কোনো কিছু নিয়ে আসি, তার জন্য খাবার নিয়ে আসি, এরকমটাও বলতে পারো। বাট আই থিঙ্ক আই প্রেফার হোয়েন আই গো আউট, হি ইনসিস্ট মি, যেহেতু ব্রাদার বলছে হি ইনসিস্ট মানে আমরা জানি জোর করা। হি ইনসিস্ট টু গো উইথ মি, বাট ইনসিস্ট শব্দটার পরে যদি গো দিতাম সেটাকে কিন্তু আমাদের আইএনজি করে দিতে। হি ইনসিস্ট গোয়িং উইথ মি, বাট আমি দিলাম হি ইনসিস্ট টু গো উইথ মি, সে আমার সাথে যাওয়ার জন্য জোরাজুরি করে। আমরা জানি হোয়েন এভার কি, হোয়েন এভারের দুই দিকে কি হয়, হোয়েন এভার এটাও একটা কানেক্টর, এটার দুই দিকে সেম টেন্স ইউজ হয়। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ আমার মাতৃভূমি। ইট ইজ ব্লেসড উইথ রিভার, অনেকগুলো নদী দ্বারা এটি আশীর্বাদ প্রাপ্ত। ইনস্পাইট অফ দ্যাট, তা থাকা সত্ত্বেও, উই ডু নট গেট ওয়াটার ডিউরিং ড্রাই সিজন, আমরা খরা মৌসুমে পানি পাই না। বিকজ, কারণ কি? আচ্ছা, খরা মৌসুমে আমরা পানি না পাওয়ার কারণ কি হতে পারে? খরা মৌসুমে নদীর যে পানির উচ্চতা আছে সেটা কমে যায় অথবা নদীগুলা শুকিয়ে যায়, তো আমরা বলতে পারি বিকজ দ্য রিভার্স ড্রাই আপ। ড্রাই আপ শব্দের অর্থ হচ্ছে শুকানো, এটা আমরা বলতে পারি দ্য রিভার্স ড্রাই আপ। অথবা আমরা নতুন কনটেক্সট অনুযায়ী বলতে পারি যে সেটা যদিও এখানে বলাটা অপ্রিপিয়েট হবে না, কারণ এখানে সব নদীগুলাকে বোঝাবে রিভার্স দিয়ে। বাংলাদেশের কিছু কিছু নদী আছে যেগুলোতে ইন্ডিয়া থেকে পানিগুলো আসে, বাট ইন্ডিয়ার ফারাক্কা বাঁধের মতো বাঁধগুলো তুলে দিয়ে তারা পানিগুলোকে রেজিস্ট করে রাখে, তো সে কথাটাও এখানে বলা যায়। বাট উই ওন্ট প্রিফার দ্যাট, আমরা এটাই চেষ্টা করবো দ্য রিভার্স ড্রাই আপ, এটা দিলেই বেটার হবে। অ্যান্ড আরো ভালো কিছু যদি চিন্তা করা যায় ওই মুহূর্তে তাহলে সেটা, ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা সকালের সময়গুলোকে নষ্ট করি, ইফ উই লুজ হারিয়ে ফেলি,
তাহলে এখানে অ্যাকচুয়ালি গুরুত্ব দেওয়া হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠাটাতে। আসলে একজন মানুষ যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাই সে একজন সাধারণ মানুষের থেকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় বেশি পায়। আর এই 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় যদি আমরা আমাদের ক্যারিয়ারের কাজে লাগাই তাহলে আমরা একটা লং রানের মধ্যে একটা শেষ মনে করো যে একটা বড় জার্নিতে আমরা কি করব, নিশ্চয়ই এগিয়ে থাকতে পারবো। তো সেই কথার সেই কনটেক্সট অনুযায়ী যদি আমি এখানে আনসার করি তাহলে কি লেখা যায়? ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ we will we will suffer in a long run. We will suffer in a long run, অথবা আমরা বলতে পারি we will lag behind in life. আমরা জীবনে পিছিয়ে পড়বো। We will lag behind in life. আমরা জীবনে পিছিয়ে পড়বো, অথবা we will suffer in a long run. কিন্তু মনে রাখতে হবে যেহেতু এইদিকে কি আছে, এইদিকে প্রেজেন্ট ইনডিফিনিট ও আসা। একটা জিনিস মনে রাখতে হবে এখানে, ইফ উই উইল সাফার, এখানে দেখো একটা ব্যাপার আছে। যদিও আমরা জানি যে প্রেজেন্ট উই উইল লস, ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, এইদিকে দেখা যাচ্ছে যে এটা একটা ফার্স্ট কন্ডিশনাল, কারণ সামনে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। কিন্তু যদি আমি আরো ডিপলি চিন্তা করি তাহলে দেখি এটা জিরো কন্ডিশনালও হতে পারে, কারণ যে কথাটা এখানে বলা হয়েছে সেটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ। সো এক্ষেত্রে আমরা বলতে পারি উই উইল লেগ বিহাইন্ড না দিয়ে উই উইল সাফার ইন আ লং রান, অথবা উই সাফার দিলেও হবে। উই উইল না দিয়ে উই সাফার ইন আ লং রান, অথবা বলতে পারি উই হ্যাভ টু সাফার, উই হ্যাভ টু সাফার ইন আ লং রান। উই হ্যাভ টু দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে ফর ইউনিভার্সাল ট্রুথ। বাট যদি আমরা উই উইল সাফার ইন আ লং রান দেই তারপরেও কোনো অসুবিধা হবে না। ইন দ্য সেন্স অফ, কি হলো, আমি কেটে দিলাম তারপরে এটা আসতেছে কেন, ও কাটা কাটা হয়ে গেছে। So whatever, I should not disturb it. Next, I can't recall his name. আমি তার নাম স্মরণ করতে পারছি না। আমরা জানি রিকল শব্দের অর্থ স্মরণ করা, রিমেম্বার। I can't recall his name. আমি তার নাম খেয়াল করতে পারতেছি না। It's a long since. আমরা জানি since এর সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, since এর পরে পাস্ট ইনডেফিনিট করে লিখতে হয়। তাহলে it is long since I met him, বলতে পারি লাস্ট। অনেক আগের কথা, ইট ইজ লং, অনেক আগের কথা, আমি বহুত দিন আগে আমি তার সাথে শেষ দেখা করেছিলাম। দ্য পোম ইজ টু ডিফিকাল্ট ড্যাশ, আমরা জানি টু এর পরে কি দিতে হয়, টু দিতে পরে তারপরে টু ইউজ করতে হয়, আর টু এর পর ভার্বের বেস ফর্ম টু ডট ডট টু, আমরা একটা রুল পড়তাম, এবং আমরা জানি টু এবং টু এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হয়। and টু is an intensifier here. আমরা মডিফায়ারের টপিক শেষ করে আসছি, so we should recognize this type of word. The poem is too difficult dash. The teacher told us to listen to him very carefully. টিচার আমাদেরকে বলেছেন তাকে মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনার জন্য। মানে এখানে এমনটা হতে পারে যে একজন টিচার যিনি কবিতাটা পড়ে শোনাচ্ছেন এবং মনোযোগ সহকারে শুনতে বলেছেন, স্টুডেন্টরা সেটা শুনতেছিল। বাট দ্য পোম ইজ টু ডিফিকাল্ট, আমরা বলতে পারি টু আন্ডারস্ট্যান্ড, বোঝা। টু আন্ডারস্ট্যান্ড থিম its theme. The poem is too difficult to understand its theme, আমরা বলতে পারি, অথবা to understand দিলেও হবে। যদি আমরা its theme না দেই কোনো অসুবিধা হবে না। The poem is too difficult to understand এ পর্যন্ত দিলেও হবে, বাট দিলে অসুবিধা নেই, দিলে আরো ভালো শোনা। আমরা সবসময় একটু চেষ্টা করব সেন্টেন্স গুলাকে একটু বড় বড় করে লেখার, আবার এমন না যে 3-4 লাইন দিয়ে ফেলবো, এরকমটা না। My childhood was full of joys and happiness. আমার শিশু, চাইল্ডহুড মানে হচ্ছে কি শৈশবকাল, শৈশবকালটা ফুল অফ জয়স, আনন্দ এবং সুখে পরিপূর্ণ ছিল। উড দ্যাট, আমরা জানি উড দ্যাট শব্দটাকে আমরা আই উইশ শব্দটার অপশনাল বা অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি। উড দ্যাট অথবা আই উইশ আই কুড আ চাইল্ড এগেইন, আই কুড বি আ চাইল্ড অ্যাগেইন। এটা হচ্ছে আমরা জানি ফ্যান্সি জাতীয় যে শব্দগুলো আছে, ফ্যান্সি জাতীয় থট গুলো, অর্থাৎ কাল্পনিক জিনিসগুলোতে আমরা উড দ্যাট অথবা উইশ ইউজ করি। এখন উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেন এটাও দিতে পারো, অথবা যদি আমরা বলি উড দ্যাট আই ওয়ার আ চাইল্ড এগেন
বোথ অফ দিম ইজ কারেক্ট। কুড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেন, আমি যদি আবার শিশু হতে পারতাম, অথবা আই ওয়ার আ চাইল্ড এগেন, আমি যদি আবার শিশু হতাম। উই মেড দ্য স্ট্রেঞ্জ পার্সন, উই মেড দ্য স্ট্রেঞ্জ পার্সন, আমরা অদ্ভুত মানুষটার সাথে, তাহলে উই মেড, এদিকে কিন্তু পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, হোয়াইল আছে, হোয়াইলের দুই দিকে সেম টেন্স ইউজ করতে হয়। তাহলে উই মেড দ্য স্ট্রেঞ্জ পার্সন, আমরা অদ্ভুত লোকটার সাথে দেখা করেছিলাম বা অদ্ভুত লোকটাকে দেখতে পেয়েছিলাম, হোয়াইল ড্যাশ। তো আমরা জানি হোয়াইলের এক্স্যাক্টলি পরে যদি একটা ভার্ব আসে সেটাকে আইএনজি করে লিখতে হয়, বাট হোয়াইলের পরে যদি আমরা সাবজেক্ট লিখি তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। প্যারালালিজম ফলো করে না হোয়াইল, না, এটা হচ্ছে কনটেক্সের উপর ডিপেন্ড করে। উই মেড দ্য স্ট্রেঞ্জ পার্সন হোয়াইল ড্যাশ, তাহলে এখানে আমরা লিখতে পারি হোয়াইল উই ওয়ার গোয়িং টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি না দিয়ে আমরা কলেজ দিতে পারি, কলেজ। হোয়াইল উই ওয়ার গোয়িং টু কলেজ, যখন আমরা কলেজে যাইতেছিলাম তখন আমরা এই অদ্ভুত মানুষটার সাথে পরিচিত হয়েছিলাম। উড ইউ মাইন্ড ড্যাশ, আমরা জানি উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি স্ট্রাকচারে লিখতে হয়। এখন কি বসাবো, নিচের দিকে সাপোর্টিং সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, আই এম ভেরি থার্স্টি, তো থার্স্টি হলে কি চাবে, থার্স্টি হলে পানি চাবে, তো আমরা বলতে পারি উড ইউ মাইন্ড গিভিং আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার, আমাকে উড ইউ মাইন্ড কিছু মনে না করলে এক গ্লাস পানি দেবেন, আই এম ভেরি থার্স্টি, থার্স্টি আমি খুবই পিপাসিত। নেক্সট, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট, আমরা জানি সো দ্যাট এর পর মে অথবা ক্যান যুক্ত করে, সাবজেক্ট প্লাস মে অথবা ক্যান যুক্ত করে লিখতে হয়। উই উইল অলওয়েজ ফলো দ্য স্ট্রাকচার উই রিড ইন আওয়ার শিট, রাইট? উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট উই ক্যান, আমরা জানি মে অথবা ক্যান ইউজ করতে পারি। উই ক্যান আমরা বলতে পারি, আমরা এখন অনেক সময় প্রশ্ন আসে এরকম, অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি কিভাবে বুঝবো যে আমি এখানে কি লিখবো, তো এই বাক্যটাকে কেন দিয়ে আমরা প্রশ্ন করব। উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, কেন আমরা শারীরিক চর্চা করি, শরীর চর্চা করি, ব্যায়াম করি কেন, নিশ্চয়ই আমাদের শরীরটাকে হেলদি রাখার জন্য, ফিট রাখার জন্য। সো আমরা বলতে পারি উই ক্যান, সো দ্যাট যেন, উই ক্যান কিপ আমরা রাখতে পারি, ফিট অ্যান্ড ফিট, উই ক্যান কিপ, we can keep our body, we can keep our body fit and healthy বলতে পারি, fit and we can keep our body fit and healthy, অথবা বলতে পারি we can keep ourselves, we can keep ourselves fit and healthy, অথবা জাস্ট ফিলথি দিলেও হবে, হেলদি দিলেও হবে। বাট তোমাকে ফোকাস করতে হবে তুমি সাবজেক্টের পর ক্যান অথবা মে ইউজ করতেছো কিনা, এবং আরেকটা জিনিস দেখতে হবে যে ক্যান এর পর ভার্বটাকে বেস ফর্মে ইউজ করতেছি না, বিকজ ক্যান ইজ আ মডাল ভার্ব এন্ড উই নো দ্যাট আফটার অল দ্য মডাল ভার্বস উই ইউজ বেস ফর্ম অফ দ্য ভার্ব। নেক্সট, এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েস, পরিবেশ, এয়ার মানে হচ্ছে কি বাতাস, বায়ু, বায়ু অনেক ভাবে অনেক পদ্ধতিতে, মেনি ওয়েস মানে কি অনেক উপায়ে দূষিত হয়। ইট ইজ হাই টাইম, তাহলে আমরা বলতে পারি এটাই উপযুক্ত সময়, আমরা জানি ইট ইজ হাই টাইম এর পর ভার্বের পাস্ট ফর্ম হয়, ইট ইজ হাই টাইম উই টুক স্টেপ টু, আমরা বলতে পারি প্রিভেন্ট এয়ার পলিউশন, টু স্টেপ টু প্রিভেন্ট এয়ার পলিউশন। উই টুক স্টেপ, এই যে ভার্বের পাস্ট ফর্ম, টেক এর পাস্ট ফর্ম হচ্ছে টুক, উই টুক স্টেপ আমরা পদক্ষেপ গ্রহণ করি, টু প্রিভেন্ট বন্ধ করার জন্য এয়ার পলিউশন। অথবা আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম উই কনসার্নড, উই কনসার্নড, উই কনসার্নড টু স্টপ এয়ার পলিউশন। প্রসপারিটি ডাজ নট কাম ইন ওয়ানস লাইফ অটোমেটিক্যালি, প্রসপারিটি হচ্ছে একটা নাউন এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার। নাউন কিভাবে চিনবো, এই যে দেখো শেষে যদি আইটি ওয়াই যুক্ত শব্দগুলো আমরা দেখি সেগুলো সাধারণত নাউন হয়। সো প্রসপারিটি যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য এখানে ডাস বসছে। আমরা জানি থার্ড পার্সন সাবজেক্ট সিঙ্গুলার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত হয়,
অর্থাৎ আমাদেরকে অনেকগুলো বিষয় একসাথে যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু রুলগুলো আমাদের বেশি মাথায় রাখতে হয় না। যেমন এটা ছিল রাইট ফর্ম অর ভার্বের রুল, বাট রাইট ফর্ম অর ভার্বের রুল কি শুধুমাত্র রাইট ফর্ম অর ভার্বে ইউজ হবে? সবখানে ইউজ হতে পারে। তো এক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা সেন্টেন্সে এই স্ট্রাকচার গুলোকে একটু অবজার্ভ করা শিখি, ভালোভাবে দেখা শিখি, তাহলে আমাদের কোনোটা টপিকে রুল গুলাকে খুব বেশি দিন মেমোরাইজ করতে হবে না। জাস্ট আমরা ইউজড টু হয়ে যাব একটা সময় এগুলো পড়তে পড়তে। প্রসপারিটি ডাজ নট কাম ইন ওয়ান্স লাইফ অটোমেটিক্যালি। কারো জীবনে এমনি এমনিতেই উন্নতি চলে আসে না। ইফ ড্যাশ ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তাহলে এখানে একটা কন্ডিশন ইউজ করতে হবে। এখন রেজাল্ট হিসেবে বলছে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে না। তাহলে আমরা এখানে বলতে পারি যদি তুমি পরিশ্রম না করো, যদি তুমি হার্ডওয়ার্ক না করো, তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে না। সো উই ক্যান রাইট হিয়ার ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তাহলে এটা হয়ে গেল ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ। এখন দেখো এখানে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে ইউনিভার্সাল ট্রুথ, জিরো কন্ডিশনাল। কেন? কারণ আমরা সামনের দিকে ইফ এর সাথে কন্ডিশন যেটা আছে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখছি, আবার এইদিকেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ক্যান নট প্রসপার ইন লাইফ। সো এই ধরনের জিনিসগুলো যেগুলা প্রায় মানে এটা কি একটা সত্য কথা, আমরা যদি কঠোর পরিশ্রম না করি তাহলে তো আমরা একদম আমাদের জীবনে উন্নতি করতে পারি না। তো এই ধরনের সেন্স গুলা যখন আসবে তখন আমরা জিরো কন্ডিশনাল ইউজ করব। এই জন্য দুই দিকেই দেখা যাবে তখন সেম টেন্স। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, তুমি তোমার জীবনে উন্নতি আনতে পারবে না, উন্নতি করতে পারবে না। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের সময় খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যানট সাকসিড, ইউ কান্ট সাকসিডেড, তুমি ইউ কান্ট সাকসিডেড, আমরা জানি সাকসিড শব্দের অর্থ হচ্ছে, সাকসিড হচ্ছে একটা ভার্ব আর সাকসেস হচ্ছে নাউন। ইউ কান্ট সাকসিডেড, তুমি জীবনে ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না আনলেস, আনলেস ইউ, আমরা জানি আনলেস এর পর একটা সাবজেক্ট ইউজ করতে হয় এবং ভার্ব ইউজ করতে হয় এবং দুই দিকে সেম টেন্স, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড অথবা আনলেস ইউ ওয়ার্ক হার্ড ই বেটার। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি এখন একটা জিনিস মনে রাখতে হবে, আনলেস শব্দটার পরে কোনো নেগেটিভ ওয়ার্ড বসাতে যাবে না। আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড এরকম হবে না, বিকজ মনে রাখতে হবে আনলেস মানে হচ্ছে যদি না, তার মানে আনলেস শব্দটা নিজেই একটা নেগেটিভ শব্দ, এরপরে আর নতুন করে নেগেটিভ ইউজ করার প্রয়োজন নেই। হি রোড ভেরি কুইকলি, সে খুব দ্রুত লিখলো। হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম বিফোর ড্যাশ, তাহলে হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম, এখানে আমাদের যে স্ট্রাকচার ইউজ করতে বলছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমরা জানি বিফোর, বিফোর এর সামনে যদি এখানে হ্যাড ফিনিশড পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের দিকে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। এটা কোন এক্সাম্পল থেকে আসে? আমরা জানি অতীতে দুইটা ঘটনা ঘটলে যেই ঘটনাটা আগে ঘটে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখি এবং যেই ঘটনাটা পরে ঘটে সেটাকে আমরা ইনডিফিনিটে লিখি। একটা ফেমাস এক্সাম্পল হচ্ছে যখন আমরা ছোটবেলায় ক্লাস 6-7-এ টেন্স শিখতাম তখন স্যারেরা আমাদেরকে পড়াতো, তখন আমাদেরকে স্যারেরা পড়াতো পরে স্যারেরা আমাদেরকে হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম বিফোর ড্যাশ। সো ছোটবেলায় যখন আমরা টেন্স পড়তাম স্যারেরা আমাদেরকে একটা ফেমাস এক্সাম্পল দিত, দ্য প্যাশন হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য প্যাশন হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে যেহেতু প্যাশন হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম অর্থাৎ ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছে, রোগীটা আগে মারা গেছে সেজন্য সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রাখছি, আর পরে ডাক্তার আসছে সেজন্য সেটাকে ইনডেফিনিটে রাখছি। তো সিমিলার স্ট্রাকচার আই হ্যাভ টু ইউজড ইন দিস এক্সাম্পল অলসো। হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম বিফোর, তাহলে কি সে কখন, আমরা বলতে পারি আহ যতটুকু সময় তাদেরকে দেওয়া হয়েছিল তার আগেই সে পরীক্ষা শেষ করেছে। অথবা এমনও হতে পারে যে হচ্ছে পরীক্ষায় যখন আমরা দিতে যাই সেখানে যখন বেলটা বাজে, ওই বেলটা বাজা মানে হচ্ছে টাইম আপ বোঝায়। সো টাইমটা আপ হওয়ার আগেই কিন্তু সে কি করছে, লেখা শেষ করছে। সো আমরা বলতে পারি হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম বিফোর দ্য টাইম ওয়াজ, অথবা বলতে পারি বিফোর দ্য বেল ওয়াজ রেঞ্জড।
Before the bell was ranked. Ranked বানান ঠিক আছে কিনা I'm not sure actually. Let me check it out. Past form of past participle form of range. Rang. Rang is the past tense and rang is the past participle. Rang the past participle এখানে কি বলছে? It's nearly a simple range. Range is the simple. Okay. So we can use here range before the bell was rung. But আমার মনে হয় এখানে bell was rung হবে না, এখানে bell was rung-ই হবে, before the bell was rung. এখন তাই গেল এখানে প্রশ্ন হতে পারে যে was rung কেন দিলাম আমি এখানে, কারণ বেলটা তো আর নিজে নিজে বাজে নাই, বেলটাকে কেউ বাজাইছে, তার মানে প্যাসিভ মোড, তো প্যাসিভ মোড হিসেবে ইউজ করলাম বেল বি প্লাস ভি থ্রি, বি ভার্ব প্লাস ভি থ্রি। সো বিফোর দ্য বেল ওয়াজ রাং, বেল বাজার আগেই সে পরীক্ষা শেষ করে ফেলেছে, অথবা বলতে পারি বিফোর দ্য অ্যালোকেটেড টাইম ওয়াজ আপ, এখানে আমরা আর বলতে পারি এটা দিয়ে, অথবা বিফোর দ্য অ্যালোকেটেড টাইম ওয়াজ আপ, ওই অ্যালোকেটেড বরাদ্দকৃত যে সময়টা ছিল সেটা শেষ হওয়ার প্রথমেই কি হয়েছে, বেল বাজছে। এখন এই অ্যালোকেটেড শব্দটা কিন্তু এখানে এটা দিয়ে কিন্তু আমরা নাউন, এটা দিয়ে কিন্তু এই অ্যালোকেটেড শব্দটা এখানে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা টাইমটাকে রিপ্রেজেন্ট করতেছে, টাইমটাকে মডিফাই করতেছে। ওকে, নেক্সট, আ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু ড্যাশ। তো আমরা জানি এখানে হু আছে, তো আমরা জানি হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা বা নাউন, পরের ভার্ব এবং নাউন প্রোনাউন পুরোটাই কি হয়, তার সামনের নাউন বা প্রোনাউন অনুসারে ফলো হয়, সামনে যেই টেন্স হয় পরের দিকেও সেই টেন্স, সামনে যে নাউন প্রোনাউন পিছনের দিকে যদি নাউন প্রোনাউন ইউজ করতে হয় সে ধরনের ইউজ করতে হবে। ওকে, সো আ ভিলেজ ডক্টর ইজ এ, সরি, রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার্বটা তার সামনের নাউন প্রোনাউন অনুসারে বসে, সাবজেক্টটাও হয় সেরকম। বলছে আ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু ড্যাশ, হু যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হু গিভস, পারসন এ পারসন যেহেতু সিঙ্গুলার আছে, হু গিভস মেডিকেল ট্রিটমেন্ট, treatment to the villagers. তাহলে ডক্টর ইজ এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু গিভস মেডিকেল ট্রিটমেন্ট টু দ্য ভিলেজার্স, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স, অথবা আমরা বলতে পারি ভিলেজ পিপল, ভিলেজার না বলে ভিলেজ পিপলও বলা যেতে পারে। উই অল আর অ্যাট্রাক্টেড টু গোল্ড, আমরা সবাই স্বর্ণ দেখে আকর্ষিত হই, বাট ড্যাশ ইজ নট গোল্ড, এখানে একটা প্রভাব আছে যেটা মুখস্থ করতে হবে, অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই সোনা হয় না, আমি কোথাও ইনক্লুড করেছিলাম এটা, এই যে এদিকে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক যাই করে সেটাই সোনা হয় না, তাহলে এখানে বাট আমরা বলতে পারি এখানে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আই এম ফন্ড অফ ক্রিকেট, এই যে আমি ক্রিকেটের ভক্ত, আই উইশ আমি যদি হতাম, তাহলে আই উইশ আই ওয়ার, অথবা আমি বলতে পারি আই উইশ আই কুড প্লে ইন দ্য ন্যাশনাল টিম অফ বাংলাদেশ, আমি যদি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে পারতাম, এরকম। অর্থাৎ আমরা জানি ফ্যান্সি বিষয়গুলোকে আমরা উইশের পর ইউজ করি, এবং উইশের পর একটা কুড অথবা উড যুক্ত করে লিখতে হয়, অথবা যদি মূল ভার্ব না থাকে তাহলে ওয়্যার দিয়ে লিখতে হয়। হি ওয়াক্স স্লোলি লেস্ট, সে সে ধীরে ধীরে হাঁটে, কেন এমন হতে পারে যে কি, হি ওয়াক্স স্লোলি লেস্ট হি ফল ডাউন, হি ওয়াক্স স্লোলি লেস্ট হি শুড, আচ্ছা শুড ইউজ করতে হবে যেহেতু লেস্ট আছে, হি শুড ফল ডাউন, তা না হলে সে পড়ে যায়,
and hurt himself. hurt himself দিলেও চলবে, না দিলেও চলবে। আমরা যদি জাস্ট বলি he should fall down, এটুক দিলেই টিচার অলরেডি স্যাটিসফাইড। and hurt himself, it's your personal matter. he is dull headed, সে হচ্ছে হতবুদ্ধি লোক। ডাল হেডেড, ডাল শব্দের অর্থ অ্যাকচুয়ালি ভোতা। ভোতা আমরা যেমন বাসায় বলি ভোতা কাঁচি, যেটা দিয়ে কাটা যায় না, ধার নেই, এরকম। সো ডাল হেডেড বলতে বোঝায় এমন মানুষ যে হচ্ছে অমেধাবী, মানে যার মেধা নেই, এরকম। দ্য পোম ইজ টু ডিফিকাল্ট, এই পোমটা বা এই হচ্ছে কবিতাটা খুবই কঠিন। ফর আমরা দিতে পারি হিম, ফর হিম টু মেমোরাইজ। মেমোরাইজ হবে অ্যাকচুয়ালি, অথবা ফর হিম টু আন্ডারস্ট্যান্ড। দ্য পোম ইজ টু ডিফিকাল্ট, দ্য পোম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু মেমোরাইজ, তার ক্ষেত্রে মনে রাখার জন্য। ও আর কয়টা আছে? 6, 7, 8, 9, বাবা অনেকগুলো আছে। তাড়াতাড়ি শেষ করি, হ্যাঁ? তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, আমি শেষ করি, দ্রুত করব। এন্ড আমার মনে হয় না প্রত্যেকটা এক্সাম্পলে এখন আবার তোমাকে ইট ইজ হাই টাইম সো দ্যাট এর জন্য রুলগুলো এক্সপ্লেন করার প্রয়োজন আছে। মোস্ট অফ দ্য রিভার্স আর গেটিং পলিউটেড ডে বাই ডে, দিনের পর দিন হচ্ছে মোস্ট অফ দ্য রিভার, বেশিরভাগ নদী দূষিত হয়ে যাচ্ছে। ইট ইজ হাই টাইম উই রিমুভড, উই স্টপড, অথবা আমরা সবসময় স্টপ দিয়ে আসছি, আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম উই রেস্ট আওয়ার হ্যান্ড টু স্টপ। এখানে কি রিভার্স আর ওয়াটার পলিউশন। উই রেস্ট আওয়ার হ্যান্ডস, এখানে হ্যান্ডস হবে। আমরা এখানে হাত তুলে দিই না, মানে আমরা কি করি, সবাই একতাবদ্ধ হই, হাত তুলি টু স্টপ ওয়াটার পলিউশন, কি পানি দূষণ বন্ধ করতে, যেহেতু এদিকে রিভার্স এর কথা বলছে। অথবা আমরা অনেক আরো অন্য কিছু বলতে পারি এখানে, যে উই রেস্ট আওয়ার হ্যান্ডস না দিয়ে উই স্টপড থ্রোয়িং ওয়েস্টেস, উই স্টপড থ্রোয়িং ওয়েস্ট টু দ্য রিভার, উই স্টপড থ্রোয়িং ওয়েস্ট টু দ্য রিভার। কারণ কি, রিভারের মধ্যে, নদীর মধ্যে ওয়েস্ট বা আবর্জনা ফেলে দেওয়ার মাধ্যমেই তো ওয়াটার গুলা পলিউশন হয়। মিল্ক ইজ রিচ ফুড ভ্যালুস, মিল্ক ইজ রিচ ইন ফুড ভ্যালুস, বলতেছে খাদ্য মানের দিক থেকে, খাবারের মানের দিক থেকে মিল্ক হচ্ছে সমৃদ্ধ একটা খাবার। উই শুড টেক মিল্ক এভরি ডে সো দ্যাট উই উই ক্যান, আমরা কি বলতে পারি, উই শুড টেক মিল্ক এভরি ডে সো দ্যাট উই ক্যান কিপ আওয়ার সেলফ হেলদি, যেন আমরা আমাদেরকে হেলদি রাখতে পারি, বা হেলদি শব্দের অর্থ কি, স্বাস্থ্যবান রাখতে পারি। মিস্টার জন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম, ট্যুরিজম মানে হচ্ছে কি, ঘোরাঘুরি। বা এই ট্যুরিজমের আসল অর্থ কি, অ্যাকচুয়াল মানে হচ্ছে ট্যুরিজম, অ্যাকচুয়াল মানে হচ্ছে কি, আমরা তো ট্যুর বলি, ট্যুর শব্দের অর্থ কি, ভ্রমণ। তো ইন্টারেস্টেড ইন ভ্রমণ, সে ভ্রমণে অনেক বেশি আগ্রহী। ইন্টারেস্টেড ইন, এই যে আমরা জানি ইন্টারেস্টেড শব্দটার পরে যখন ইন বসাই তখন এইখানে একটা ব্যাপার দিতে হয়, যে ব্যাপারটার উপরে কেউ ইন্টারেস্টেড। হি ওয়ান্টস টু ভিজিট, সে চায় ভিজিট করতে বাংলাদেশ উইথ আ ভিউ টু, এরপর আইএনজি হয়, ভার্বে আইএনজি যুক্ত। তো বাংলাদেশ কেন সে ঘুরতে চায়, আমরা বলতে পারি এক্সপ্লোরিং ইটস বিএইউটি অ্যান্ড exploring its beauty and heritage, অথবা বলতে পারি exploring its beauty and nature, exploring its ন্যাচারাল বিউটি বলতে পারি, তাহলে আরো বেশি ব্র্যান্ডিং হয়, ন্যাচারাল বিউটি অ্যান্ড হেরিটেজ। হেরিটেজ মানে কি, এই যে আমাদের অনেকগুলো হেরিটেজ সাইট আছে বাংলাদেশে, সোনারগাঁ এরকম জায়গাগুলোতে, তো সেরকম। এক্সপ্লোর মানে হচ্ছে কি করা, কোনো কিছুকে জানা, অজানাকে জানা। তো এক্সপ্লোরিং ইজ ন্যাচারাল বিউটি অ্যান্ড হেরিটেজ, আমরা যদি বলি উইথ আ ভিউ টু এনজয়িং দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, enjoying the evergreen beauty of Bangladesh, everything is correct. But what you have to do, you have to concern with the structure that we use ing with the verb after the with a view to phrase. Next, I like to play cricket in my leisure time when I get a chance.
আমরা বলতে যখনই আমি সুযোগ পাই, বলতেছে আমি লেজার শব্দের অর্থ কি? লেজার শব্দের অর্থ হচ্ছে অবসর সময়। অবসর সময় আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। হয় না গেট চান্স, আমরা যখনই আমি সুযোগ পাই, হয় না দুই দিকে আমরা সেন্টেন্স ইউজ করতে পারি। আই জয়েন, আমরা বলতে পারি আই জয়েন মাই ফ্রেন্ডস টু প্লে ক্রিকেট। পার্সোনালি আমিও এটা করি। আই জয়েন মাই ফ্রেন্ড টু ক্রিকেট খেলার জন্য আমি তাদের সাথে একত্রিত হই বা তাদের সাথে যোগ দিই। আমি চাইলে অন্য কিছু হয় না। এবার আই গেট চান্স, আই ট্রাই টু প্লে ক্রিকেট, আই ট্রাই টু প্লে ক্রিকেট দিলেও হবে। ওকে, নো নেশন ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন, সো ইট ইজ রাইটলি সেড দ্যাট, এটা বলা ঠিক যে এখানে কি হবে, ওই যে এডুকেশন রিলেটেড একটা বাক্য আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। নেক্সট, মিনা ইজ রিয়েলি সিং ওয়েল ইফ শি গেটস অপরচুনিটি, সে যদি সুযোগ পায় আমরা বলতে পারি সে যদি সুযোগ পায় শি উইল বি আ গুড সিঙ্গার, সে যদি সুযোগ পায়, ইফ শি গেটস অপরচুনিটি, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে ফার্স্ট কন্ডিশনাল, শি উইল বি আ গুড সিঙ্গার। এবং উইল বি থাকলেই সেটা কন্টিনিউয়াস হয়ে যায় না, কারণ উইল বি এর পর ভার্বের বেস পাস্ট, আমরা জানি কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে উইল বি এর পর ভার্বের সাথে আইএনজি, যেহেতু নাই তার মানে এটা ফিউচার ইনডিফিনিট। হি ওয়াজ আ পেরি ক্লার্ক, পেরি শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, টাইনি। যদিও ঠাইনি এবং পিটি এখানে এক করা যাবে না, কারণ ঠাইনি দিয়ে আমরা ক্ষুদ্র বস্তু বোঝাই, বাট এখানে ক্লার্ক বুঝাইছে ব্যক্তিটাকে। সো ক্ষুদ্র একজন ক্লার্ক মানে কি, অফিসে যে রানী থাকে। বাট হি বিহেভড অ্যাজ দো, আমরা জানি অ্যাজ দো অ্যাজ ইফ এর পর ওয়ার ইউজ করি, বাট হি বিহেভড অ্যাজ দো হি ওয়ার দা বস অফ দা, আমরা কি বলতে পারি, অফ দা ক্লার্ক। কোথায় কোথায় থাকে, একটা অফিসেও থাকতে পারে কেরানি, একটা মাদ্রাসা স্কুলেও থাকতে পারে। হি ওয়ার দা বস অফ দা অফিস বলতে পারি, অফ দা কোম্পানি বলতে পারি, of the company. He were the boss of the company. He were the boss of the company. as though as if এর পরে কি করতে হয়, আমরা ওয়্যার লাগাতে পারি অথবা কোট করে। তো আমরা দেখতেছি যে এখানে কি একটা, এখানে যে আমরা এখানে কোনো মেইন ভার্ব নাই, তাহলে আমরা ওয়্যারটাকে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি দো ইট হ্যাজ আ স্মল এরিয়া, তাহলে কি, যদিও এটার আয়তনে অনেক ছোট, আমরা বলতে পারি ইট হ্যাজ আ বিগ পপুলেশন, ইট হ্যাজ আ বিগ পপুলেশন। English is an international language. There is not a country the world, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইংরেজিটাকে আমরা বলতে পারি ইংরেজিটা ইউজ হয় না। The world where English is not, আমরা বলতে পারি যেখানে ইংরেজিটাকে চর্চা করা হয় না, প্র্যাকটিস বানানটা এস কেন দিচ্ছি আমি, প্র্যাকটিস TICET। ইংলিশ ইজ নট প্র্যাকটিস, অথবা বলতে পারি এমন কোনো দেশ নেই যেখানে ইংরেজিটাকে বলা হয় না, তাহলে ইংলিশ ইজ নট স্পোকেন আমরা দিতে পারি, ইংলিশ ইজ নট স্পোকেন। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ। উই অল শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, আমাদের সবার দেশকে ভালোবাসা উচিত। এখন এখানে কি লেখা যায়, আচ্ছা পরীক্ষায় এই ধরনের সিচুয়েশন আসতে পারে যে এখানে আমি একে ভাবতে হচ্ছে যে আমি এখানে কি করব। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো ব্যাপার আসে, তো আমরা এখানে এটাকে কেন দিয়ে প্রশ্ন করতে পারি। উই শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, আমাদের দেশপ্রেম থাকা উচিত, কেন থাকা উচিত, কিছু কিছু এক্সাম্পল আমরা দিতেই পারি যে কি আমাদের দেশপ্রেম থাকা উচিত যেন আমরা দেশের সেবা করতে পারি। উই শুড হ্যাভ প্যাট্রিয়টিজম সো দ্যাট উই ক্যান so that we can serve our country, যেন আমরা আমাদের দেশের সেবা করতে পারি, so that we can serve our country. Our freedom fighter risked their lives, আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে রিস্কে বা হুমকির মুখে ফেলে দিয়েছিল, ইন দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা মুক্তিযুদ্ধে, সো দ্যাট, কেন তারা মুক্তিযুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছিল, সো দ্যাট, যেন
তারা আমাদেরকে একটা স্বাধীন দেশ দিতে পারে, সো দ্যাট দে ক্যান গিভ আস আ লিবারেটেড কান্ট্রি অথবা ফ্রিডম, দে ক্যান গিভ আস ফ্রিডম, ফ্রিডম, দে ক্যান গিভ আস ফ্রিডম অথবা দে ক্যান গিভ আস আ লিবারেটেড কান্ট্রি। নেক্সট, হি ওয়াজ নট হাংরি অ্যাট অল, সে একদম ক্ষুধার্ত ছিল না। হ্যাড হি বিন হাংরি, যদি সে ক্ষুধার্ত থাকতো তাহলে হ্যাড হি বিন, অলরেডি এদিকে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, তাহলে এইদিকে আমরা কি ইউজ করতে পারি, উড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভি3। হি হ্যাড হি বিন হাংরি, সে যদি ক্ষুধার্ত থাকতো, হি উড হ্যাভ ইটেন সামথিং, সে কিছু খেয়ে নিত। দে কন্টিনিউড টু ওয়াক আনটিল ড্যাশ, তারা কি করেছিল, দে কন্টিনিউড, তারা হাঁটতেই ছিল, তারা হাঁটতেই ছিল, হাঁটতেই ছিল, তারা হেঁটেই যাচ্ছিল, আনটিল, যতক্ষণ না, আমরা বলতে পারি যে যতক্ষণ না তারা তাদের গন্তব্যে পৌঁছায় বা তাদের বাসায় পৌঁছায়, আনটিল দে রিচড, আর ই এ সি এইচ ই ডি, রিচড কেন দিলাম, এদিকে কন্টিনিউড আছে পাস্ট টেন্স, তাহলে এদিকেও পাস্ট টেন্স ইউজ করতে হবে, আনটিল দে রিচড দেয়ার ডেস্টিনেশন, DESTINATION, until their destination, until they reach their destination. She can ride a bicycle, let alone drive a car, let alone a car বলতে পারি, let alone a car। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি কেন ড্রাইভ দিলাম, এদিকে কিন্তু রাইড আছে, তো বাইসাইকেল রাইড করা হয়, বাট কারকে রাইড করা হয় না, কারকে ড্রাইভ করা হয়, এই জন্য আমি এদিকে ড্রাইভ করার, বাট এদিকে রাইডিং এর বিষয় আছে বাইসাইকেল, এদিকেও যদি কোনো কিছু রাইড করার বিষয় থাকতো তাহলে আমি জাস্ট ওইটাকে জাস্ট লেট অলং ওই জিনিসটার নাম দিয়ে দিতাম, হয়ে যেত, বাট আমি এখানে লেট অলং ড্রাইভ আ কার দিলাম। কারাপশন ইজ র্যাম্পটেন্ট ইন আওয়ার কান্ট্রি, র্যাম্পটেন্ট শব্দের অর্থ কি, মানে এরকম কিছু হবে যে কারাপশন, দুর্নীতি আমাদের দেশটাকে ঘিরে রেখেছে, এরকম কিছু একটা। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, এটাই উপযুক্ত সময়, গভর্নমেন্ট, আমরা জানি হাই টাইমের পর কি হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়, দ্য গভর্নমেন্ট টুক, মেজার বলতে পারি, স্টেপ বলতে পারি, টুক মেজার, SURRE, measure to remove corruption from our country. 21st February is the red letter day. এটা লাল চিঠির দিন এরকম না, মানে এখানে রক্তক্ষয়ী একটা দিন, রক্তক্ষয়ী একটা দিন, রক্তের ইতিহাস সমৃদ্ধ একটা দিন, ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় ইতিহাসে। বিকজ, এখন বিকজ এর পর আসলে মিনিং এর সাথে যায়, অর্থের সাথে যায়, এরকম একটা সেন্টেন্স আমাদেরকে বসাতে হবে। বিকজ আমরা বলতে পারি এই দিনে আমরা অনেক রক্ত দিয়েছিলাম, 21 ফেব্রুয়ারিতে, আমরা বলতে পারি যে কি, বিকজ, এখন এইদিকে কোন, এই দিন আমরা, তো উই হ্যাড শেড ব্লাড অন দিস ডে, উই হ্যাড শেড ব্লাড, শেড শব্দের অর্থ হচ্ছে রক্ত দেওয়া, এরকম আমরা যখনই রক্ত দেওয়ার ক্ষেত্রে বিপারটা নিয়ে আসি, তো সেখানে আমরা শেড ভার্বটা ইউজ করি, উই হ্যাড শেড ব্লাড অন দিস ডে। অন কেন ইউজ করছি, প্রিপোজিশন হিসেবে, আমরা জানি যখন একটা সিঙ্গেল ডে নিয়ে কথা বলা হয়, সেই ডে এর সামনে সিঙ্গেল একটা মাত্র দিন, স্পেসিফিক ডে বোঝাতে আমরা তার সামনে প্রিপোজিশন হিসেবে অন ইউজ করি, অন স্যাটারডে, অন সানডে, অন 21st ফেব্রুয়ারি, অন ডিসেম্বর 25 ডিসেম্বর, 126 ডিসেম্বর বা 16 ডিসেম্বর, এরকম সিঙ্গেল একটা ডে, অন অন দ্য উইকেন্ড, সো এরকম বোঝাতে আমরা অন ইউজ করি সিঙ্গেল ডে এর ক্ষেত্রে। একটা মাসের ক্ষেত্রে আমরা ইউজ করি, ইয়ারের ক্ষেত্রে ইউজ করি। ওকে, দেয়ার গোস আ প্রভাব, বলছে একটা কথা, একটা প্রবাদ আছে, তো এখন এখানে যে কোনো একটা প্রবাদ আমরা যেটা জানি সেটাকে বসালেই হবে। আমরা বলতে পারি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর, না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, যে কোনো একটা প্রবাদ এখানে বসালেই হবে। মীরা হ্যাজ নট বিন এবল টু রিকল হোয়ার ড্যাশ, বলতেছে মীরা হ্যাজ নট বিন এবল, মীরা স্মরণ করতে পারেনি, হোয়ার আমরা বলতে পারি হোয়ার, স্মরণ করতে পারেনি, হি হ্যাজ নট বিন এবল, করতে পারছে না, মীরা হ্যাজ নট বিন এবল, মীরা স্মরণ করতে পারছে না, হোয়ার, এখন যেহেতু হোয়ার দিছে তার মানে এদিকে একটা প্লেস রিলেটেড বাক্য বসাতে হবে আমাকে, আমরা বলতে পারি হোয়ার শি
হতে পারে এমন যে সে কোথায় চাবিটা রেখেছে বা কোথায় সে মোবাইলটা হারিয়ে ফেলেছে। হোয়ার শি কেপ্ট, হোয়ার শি, হ্যাঁ হোয়ার শি কেপ্ট দ্য কি। কেপ্ট কেন দিলাম, এদিকে অলরেডি হ্যাজ নট বিন দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্টের মতো দেওয়া আছে, সুতরাং এই জন্য কেপ্ট দিলাম এদিকে। হোয়ার শি কেপ্ট দ্য কি, সে কোথায় চাবিটা রেখেছে। নো সুনার হ্যাড শি ক্রসড দ্য মেইন গেট, বলতেছে সে মেইন গেট সে পার হতে না হতেই, তো পার হতে না হতেই কি হতে পারে, ধরো কেউ একজন হচ্ছে মেইন গেট পার হতে না হতেই বাসার বাসার তো না, কলেজের মেইন গেট পার হতে না হতেই তার স্কুলের বেল বাজলো প্রথম ক্লাসের জন্য, এটাও বলতে পারি। অথবা বলতে পারি যে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল, তাহলে বৃষ্টি শুরু হয়ে গেল সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, নো সুনার হ্যাড শি ক্রসড দ্য মেইন গেট। তো আমরা জানি নো সুনার হ্যাড এর ক্ষেত্রে কি হয়, সামনেরটা পাস্ট পারফেক্ট টেন্সে হলেও পরেরটা ইনডেফিনিট হবে, তো বলতে পারি দেন ইট started raining heavily, then it started raining heavily, তাহলে কি ভারী বর্ষণ শুরু হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আর লিখতে ইচ্ছে করতেছে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দ্য পিপল হু আর অনেস্ট আর রেসপেক্টেড বাই অল। তাহলে অর্থ কি দাঁড়ালো, আমরা জানি হু এর ক্ষেত্রে কি হয়, দুদিকে সেন্টেন্স ইউজ করতে হয়। দ্য পিপল হু আর অনেস্ট, যে মানুষেরা সৎ আর রেসপেক্টেড বাই অল, আর প্লাস ভিতরি প্যাসিভ মোডে আছে, কারণ রেসপেক্টেড বাই অল হয়, তারা নিজেরাই নিজেদেরকে রেসপেক্ট করে না, মানুষেরা করে, এই জন্য প্যাসিভ মোড, তার মানে দুইটাই কি প্রেজেন্ট ইনডেফিনিট। বিকজ অফ গ্রিন হার্ট ইফেক্ট দ্য ক্লাইমেট, আমরা বলতে পারি যেহেতু এখানে দেখা যাচ্ছে কোনো রুলই নেই, কোনো রুল, আমরা বিকজ এর কোনো রুল নেই এখানে, কোনো রুল এখানে পড়তেছে না, সো মিনিং অর্থের সাথে যায় এমন একটা সব বাক্য এখানে বসাতে হবে। বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং, দ্য ক্লাইমেট বলতে পারি ক্লাইমেট অফ বাংলাদেশ ইজ, বাংলাদেশ বানানটাতে রেড লাইন আসতেছে বিকজ আই হ্যাভেন্ট ইনক্লুড ক্যাপিটাল লেটার, বিকজ অফ ক্লাইমেট, দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ is changing gradually, day by day, rapidly, anything you can use. You cannot shine in life, তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে না যদি তুমি কঠোর পরিশ্রম না করো, যদি তুমি সৎ না হও, হোয়াট এভার ইউ ক্যান ইউজ। তাহলে ইউ ক্যানট শাইন ইন লাইফ ইফ ইউ ক্যানট শাইন ইন লাইফ, আমরা বলতে পারি ইফ ইউ দিতে পারি, অথবা উইদাউট দিয়েও দিতে পারি, উইদাউট WITHO, উইদাউট হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন দিতে পারি, একটু ব্র্যান্ড ভ্যালু বাড়ানো যায়। উইদাউট হার্ড ওয়ার্ক অন ডেডিকেশন, হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন, ত্যাগ এবং কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবে না। আমরা ওভাবেও লিখতে পারি উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট এর পর ভার্ব দিলে আইএনজি করে লিখতে হবে। ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ, অতিরিক্ত খাবার খাওয়াটা শরীরের জন্য ক্ষতিকর। ইট ইজ হাই টাইম উই গেভ আপ দ্য হ্যাবিট অফ ওভার ইটিং, ওভার ইটিং, আমরা ছেড়ে দেই, অতিরিক্ত খাবার অভ্যাসটাকে আমরা ছেড়ে দেই। অথবা ইট ইজ হাই টাইম উই ফোকাসড অন আওয়ার হেলথ, there goes a proverb that morning, এখানে কি মর্নিং শোজ দ্য ডে, ইংরেজিতে একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে বলতে কি, মানে কোন একটা জিনিস প্রথম প্রথম দেখলেই তার শেষ বোঝা যায়। যেমন আমরা অনেক সময় বলি যে একটা হাড়ির একটা ভাত টিপলেই পুরো হাড়ির খবর জানা যায়, এরকম। তবে এই কথাটা মর্নিং শোজ দ্য ডে, এটার অনেকগুলা মিনিং দেয়, বেশ কয়েকটা মিনিং এ ইউজ হয়। ইফ ইউ আর মোর কিউরিয়াস ইউ ক্যান গুগল ইট, মর্নিং শোজ দ্য ডে, দ্য মিনিং অফ মর্নিং শোজ দ্য ডে লিখে গুগলে সার্চ করলেই বোঝা যাবে।
আই ওয়ার্ক হার্ড অলদো, যদিও আমি অনেক পরিশ্রম করে, আই ওয়ার্ক হার্ড অলদো, আই ওয়ার্ক হার্ড আমি কঠোর পরিশ্রম করি, অলদো যদিও, আমরা জানি অলদো শব্দটা দুই দিকে ডিফারেন্ট মিনিং এর সেন্টেন্স ইউজ করতে হয়। আই ওয়ার্ক হার্ড অলদো আই গেট, আই অথবা আই ওয়ার্ক হার্ড অলদো সামটাইমস আই গেট, আই গট টায়ার্ড। although I got tired, sometimes I got tired. টায়ার্ড আমরা আরো একটু বাড়ানোর জন্য আরেকটু বানানো উচিত বাক্যটাকে, আমরা বলতে পারি overwhelmed, overwhelmed. No sooner had I reached the college, কলেজে পৌঁছাতে না পৌঁছাতে, এটা আর বলবো না, এটা তোমরা করে ফেলবা। There are so many poor people in our country, I wish I could help the poor people. In spite of having a facility, in spite of having all facilities, সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, the boy, in spite of despite of আছে, তাহলে in spite of এর দুই দিকে ডিফারেন্ট মিনিং এর সেন্টেন্স ইউজ করতে হবে। In spite of having all the facilities, the boy could not achieved, achieved, achieved a good result in his exam. The old man dash is my grandfather, কোন একটা বাক্য হইলো, কিন্তু এখানে তারা কি চায়? সো ওল্ড ম্যান, নিশ্চয়ই এখানে তারা ডাব্লিউএইচ, তারা চাচ্ছিল যে তুমি ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা ইউজ করো। দ্য ওল্ড ম্যান আমরা বলতে পারি হু ইজ রিডিং নিউজ পেপার, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটা হু ইজ রিডিং নিউজ পেপার, যে পত্রিকা পড়তেছে, ইজ মাই গ্র্যান্ড ফাদার আমার দাদা। There was a little rainy day, there was a little rainy day, rain yesterday, sorry, there was a little rain yesterday, গতকাল অল্প বৃষ্টি হয়েছে। If it had rained heavily, যদি হেভিলি মানে ভারী বর্ষণ হতো, তাহলে কি হতো? এমনটা হতে পারতো অনেক বন্যা হয়ে যেত, তাহলে অথবা রাস্তাগুলো বন্যার পানিতে ডুবে যেত। দ্য স্ট্রিট বানান কেন পারি না আমি, দ্য স্ট্রিট উড হ্যাভ flooded, the street would have flooded. আর কিছু লাগানো যায়? The street would have flooded, কিছু লাগাইলাম না। কেন এরকম করলাম? কারণ এদিকে হেড আছে, থার্ড কন্ডিশনাল ইউজ করলাম, এই জন্য would have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দো জাঙ্ক ফুড লুকস অ্যাপিটাইজিং, যদিও জাঙ্ক ফুড দেখতে অনেক সুন্দর হয়, খাইতে অনেক ইচ্ছা করে, অ্যাপিটাইজ শব্দের অর্থ হচ্ছে রুচি, অ্যাপিটাইট। সো যদিও অনেক রুচি মানে এখানে চাকচিক্যময় দেখায়, খাইতে ইচ্ছা করে এরকম দেখায়, উই শুড অ্যাভয়েড দেম, আমাদের তাদেরকে অ্যাভয়েড করা উচিত। তাহলে আমরা বলতে পারি কি, দো যদিও এরকম দেখায়, দে আর হার্মফুল টু হেলথ, তারা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, উই শুড অ্যাভয়েড দেম। এখানে দে কেন ইউজ করলাম? কারণ ফুডস আছে, প্লুরাল। অপরচুনিটি ডাজ নট অলওয়েজ কাম, অপরচুনিটি সবসময়, সুযোগ সুবিধা সবসময় আসে না। ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, তুমি তোমার জীবনে সফল হতে, প্রোভাইডেড দ্যাট যদি, ইফ, তাহলে এখানে উড হ্যাভ অলরেডি আছে, এদিকে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে, আমরা বলতে পারি যদি তুমি তোমার জীবনে আসা সুযোগগুলোকে সৎ ব্যবহার করতে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এই সুযোগের সৎ ব্যবহারের জন্য একটা স্পেসিফিক ইংলিশ আমরা ইউজ করি, যেটার নাম হচ্ছে সিজড, SEIZED। তাহলে আমরা বলতে পারি দ্যাট প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাড seized the opportunities came to you, তুমি যদি সেই সুযোগগুলোকে সদ্ব্যবহার করতে যেগুলো তোমার কাছে এসেছিল, অথবা কেম ইন ইউর ওয়ে তোমার কাছে এসেছিল, তাও হবে। নেক্সট, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ওয়াক্স, এটা বলবো না, বারবার আসছে এই সেন্টেন্স।
দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইজ গ্রোয়িং রিপিটলি, আবর্জনার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রুত বেড়ে যাচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে, সারা বিশ্বে, অ্যান্ড পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, পরিবেশটাকে নষ্ট করছে, দূষিত করছে। ইট ইজ হাই টাইম, এটা বলবো না, উই রিমুভড অথবা সামথিং, তোমরা যেমনি পারো অমনি উত্তর করবা, বারবার একই কথা বলা ঠিক না। আই উইশ আই ড্যাশ, আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোম। তাহলে বলো তো এখানে কি হবে? বলছে আই উইশ ড্যাশ, আই উড এক্সপ্রেস, আমি প্রকাশ করতাম, মাই ফিলিংস, আমার অনুভূতিগুলোকে, ইন কবিতার মাধ্যমে। উত্তর করো, তোমরা করো। আই উইশ আই ওয়ার আ পয়েট, আই উইশ আই ওয়ার আ পয়েট, আই উইশ আই ওয়ার আ পয়েট, আমি যদি কবি হতাম। আই উইশ আই ওয়ার আ পয়েট অথবা আই কুড বি আ পয়েট, আমি যদি কবি হতাম, আই উড এক্সপ্রেস মাই ফিলিং ইন পোমস। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, উই নিড টু লার্ন ইট অ্যাজ ইট ড্যাশ, অ্যাজ যেহেতু এটি, দা, অ্যাজ ইট হেল্প, আমরা বলতে পারি অ্যাজ ইট হেল্পস আস, অ্যাজ ইট হেল্প আস টু কমিউনিকেট উইথ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, অ্যাজ ইট হেল্প আস ইন কমিউনিকেশন উইথ দ্য ফরেইনার। অনেক কিছু আসতে পারে। অ্যাজ ইট হেল্প আস, যেহেতু এটি আমাদেরকে হেল্প, হেল্প কেন দিলাম? অ্যাজ ইট এর সামনে কিন্তু এটা কাকে নিয়ে কথা বলতেছে? ইংলিশকে থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য হেল্পস। অ্যাজ ইট হেল্পস আস ইন কমিউনিকেশন, কমিউনিকেশন হবে না, ইন দিলে কমিউনিকেটিং দিতে হবে, ইন কমিউনিকেটিং উইথ দ্য ফরেইনার। কেন কমিউনিকেটিং? বিকজ উই নো দ্যাট আফটার প্রিপোজিশন উই ইউজ, কমিউনিকেটিং বানানটা ভুলে গেছে, কমিউনিকেটিং বানান পারি না, এটা কোনো কথা? ইন কমিউনিকেটিং, ঠিক আছে এবার। ইট হেল্প আস ইন কমিউনিকেটিং উইথ দ্য ফরেইনার্স, অথবা ইট হেল্প আস টু কমিউনিকেট উইথ দ্য ফরেইনার। Karina got a foreign scholarship. She was so happy that, she was so happy that, আর বলে দিব না, নিজে করবা। So that আসছে। It was my first lecture. I was too nervous. আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। কেন নার্ভাস ছিলাম? প্রথম লেকচার ছিল। ফর এক্সাম্পল ধরো আমি প্রথম দিন যখন ভাইবা দিয়ে দিতে গেছিলাম একটা কোচিং সেন্টারে, তো সেখানে অনেকগুলো স্টুডেন্ট দেখে আমার মনে হচ্ছিল, একটা ভালো কোচিং সেন্টার সেখানকার, তো যখন ভাইবা দিতে গেছিলাম সেখানে তাদের অনেকগুলো স্টুডেন্ট দেখে প্রথম প্রথম আমার মনে হচ্ছে, যদিও আমার বাসায় পড়ানোর, ব্যাচ পড়ানোর অভিজ্ঞতা ছিল, কিন্তু সেখানে অনেকগুলো স্টুডেন্ট, মানে আমি বাসায় ব্যাচে দেখা যায় তো আমি 15 জন 20 জন পড়াতাম, বা সর্বোচ্চ এরকম ব্যাচগুলো ছিল 10 জন 15 জন এরকম করে পড়াতাম, কিন্তু ওই দিকের যে ব্যাচগুলো ওখানে, সেখানে একসাথে 60 জন 70 জন স্টুডেন্ট আছে, একটা মাইক্রোফোনে পড়াতে হতো, তো দেখে অনেকটা হচ্ছে আমি কনফিডেন্ট লুজ করছিলাম, একটু আত্মবিশ্বাস কম মনে হচ্ছিল। তো দু একদিন পড়ানোর পর মনে হলো যে না, কিছুই না, স্টুডেন্টরা অনেক ফ্রেন্ডলি ছিল, তাদের কোশ্চেন গুলোর আনসার দিতে পেরে অনেক ভালো লাগতো। আইসিটির জন্য আমি যদিও গেছিলাম সেখানে, আই ওয়াজ অ্যাপয়েন্টেড। আই ওয়াজ টু নার্ভাস, আমরা বলতে পারি টু, আই ওয়াজ টু নার্ভাস টু ডেলিভার মাই লেকচার, LECTURE, with confident. I was too nervous to deliver my lecture with confidence. আমার লেকচারটা আত্মবিশ্বাসের সাথে দেয়াতে আমি নার্ভাস ছিলাম। ম্যানার্স ডিফাইন আ ম্যান, বলতেছে ভদ্রতা, বা ম্যানার শব্দের অর্থ কি? ভদ্রতা, নম্রতা, এটা হচ্ছে মানুষের পরিচয় বহন করে, মানুষকে পরিচয় করিয়ে দেয়, সংজ্ঞায়িত করে। ইউ অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পার্সন উইথ গুড ম্যানার্স, উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পার্সন উইথ গুড ম্যানার্স, অথবা উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পার্সন, পার্সন হু ওন, অথবা বলতে পারি উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পার্সন হু ইজ হাম্বল ইন নেচার, হু ইজ হাম্বল ইন নেচার, অথবা হু ইজ, হ্যাঁ, হু ইজ হাম্বল, আর উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পার্সন হু রেসপেক্ট আদার, হু রেসপেক্টস আদার, যে অন্যদেরকে কি করে? রেসপেক্ট করে। আমরা বলতে পারি হু
রেসপেক্টস আদার্স, রেসপেক্ট আদার। ওকে, সো আর নাই, I think it was a big session, and I think after practicing all the example with me, there is no need to read any other study material. What you need is studying yourself. ঠিক আছে, তোমরা নিজেরাই নিজের প্র্যাকটিস করবা বাসায়, প্র্যাকটিস করে করে দেখবা এভরিথিং ইজ বেইং ওয়েল। ওকে, এভরিথিং ইজ গোয়িং অন ওয়েল। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন তোমাদের সাথে। আমি তোমাদের আগামী দিন এটার উপর একটা পরীক্ষা নেব, and পরীক্ষার ফলে যদি দেখি যে তোমাদের ভালো কোনো রেজাল্ট আসতেছে, তাহলে চেষ্টা করব আমি অন্য একটা টপিকে যেতে। আর নেক্সট টপিকে আমরা কি যেতে পারি, আমাদের অনেকগুলো টপিক প্রায় শেষ হয়ে গেছে, নেক্সট আমাদের শুধু বাকি আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ন্যারেশন বাকি আছে। আমরা চেষ্টা করব ন্যারেশন কিংবা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যে কোনো একটাতে যেতে।